সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে যে কাপলদের সম্পর্কের কথা। যে আমরা যখন কাপল হচ্ছি, সেটি বিবাহিত হোক বা অবিবাহিত হোক, বিবাহিত সম্পর্কের কথাই বেশি করে আমরা বোঝাতে চাইছি। সেটি হচ্ছে যে দুজন দুজনকে আমরা কি জীবনের সব কথাগুলো বলবো কিনা, নাকি একটা বাউন্ডারি রক্ষা করে চলবো। কারণ জীবনে অনেক ঘটনা ঘটে যায়, হয়তো আমরা কাপল হওয়ার আগেও কিছু ঘটনা ঘটে গেছে, বা কাপল হওয়ার পরেও আমাদের কিছু ঘটনা হয়তো ঘটে গেছে যেটা তাকে না বললেও চলে। সেটা হয়তো খুবই আমার একান্ত ব্যক্তিগত, হয়তো বা কিছুটা গোপনও রাখতে চাই আমরা। কিন্তু আমরা যেহেতু আমরা কাপল, অনেকেই মনে করেন যে আমাদের সব কথা বলে দিতে হবে। সব কথা যদি নাই বা বললাম, তাহলে আমরা কাপল হলাম কি করে, আমরা দুজন সঙ্গী হলাম কি করে। তো এই যে একটা আমাদের টানাপোড়েন হয় যে সঙ্গী হওয়া মানেই হচ্ছে আমার জীবনের ঘটে যাওয়া সমস্ত ঘটনা, যেটি আমি হয়তো কিছুটা আমার একান্ত নিজের করে রাখতে চাইছি, সেটাও কি আমি বলে দেব। তো সেটি নিয়ে অবশ্যই একটা টানাপোড়েন সবার মধ্যেই কম বেশি হয়। তো আজকে আমরা সেটি নিয়ে একটু আলোচনা করতে চাইছি। আমাদের অতিথিরা সেটি আরও পরিষ্কার করবে আশা করছি। আমি পরিচয় করিয়ে দিচ্ছি স্টুডিওতে যারা আমাদের সাথে উপস্থিত আছে তাদের সাথে। একজন হচ্ছে সঞ্জিদা শাহরিয়া, ডাক্তার সঞ্জিদা শাহরিয়া। সঞ্জিদা হচ্ছে একাধারে চিকিৎসক এবং সাইকোথেরাপিস্ট। তোমাকে স্বাগত। আর আছে জহিরুদ্দিন। জহিরুদ্দিন, তুমি তো আমাদের অনুষ্ঠানের অনেক আগের একজন অতিথি এবং তুমি আছো আমাদের সাথে অনেক বছর ধরেই। জহিরুদ্দিন হচ্ছে একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং কাজ করছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে। তোমাকে স্বাগত জহির। তো বরাবরের মতো তোমাকে আগে আগে বলি, তুমি যেহেতু অনেক সুন্দর প্রস্তুতি নিয়ে আসো, জহিরও আমি শিওর প্রস্তুত হয়ে এসেছে, তুমি একটু বললে তারপরেও বলবে। আচ্ছা, আজকের বিষয়টা হচ্ছে যে কাপলদের সম্পর্কে বাউন্ডারি রাখা দরকার কিনা। হ্যাঁ, বাউন্ডারি রাখা দরকার, এখানে কোনো দ্বিতীয় কথা নেই। দ্বিতীয় অংশটা হচ্ছে জীবনে ঘটে যাওয়া সব ঘটনা বলবে কিনা, গোপন গোপন কথা। তার আগে বাউন্ডারি রাখা কেন দরকার সেটা যদি আমরা বুঝে যাই, তাহলে বোধহয় দ্বিতীয় প্রশ্নের উত্তরটা অনেক সহজ হয়ে যায়। দাম্পত্য সম্পর্কটার সুস্থতা, আমাদের যেমন দেহের সুস্থতা থাকে, সম্পর্কেরও সুস্থতা থাকে। সম্পর্কের সুস্থতা রাখার জন্য বলছে যে 8 ধরনের বাউন্ডারি জরুরি। প্রথম বাউন্ডারিটা হচ্ছে কমিউনিকেশন বা যোগাযোগ দক্ষতার বাউন্ডারি, যে আমার ভেতরের কথাটা তাকে বলা এবং তার কথাটা শোনার মতন এই যে দক্ষতাটা, যোগাযোগ দক্ষতাটা, এই দক্ষতাটা প্রয়োজন। এবং এর সাথে মনোযোগ দিয়ে শোনা, অ্যাক্টিভ লিসনিং। তার মানে উনি বলছেন আর আমি মোবাইল টিপছি, বা উনি বলছেন চোখে চোখে কথা না বলা। সাধারণত দেখা যায় যে বিয়ের আগে কিন্তু অনেক বেশি চোখে চোখে কথা হচ্ছে, বিয়ের পর প্রথম 6 মাসেও হচ্ছে, আস্তে আস্তে এন্ডোরফিন লেভেল নামছে, 2 বছর পরে চোখে চোখে কথা আর কিন্তু হচ্ছে না। এটাও কিন্তু যোগাযোগ দক্ষতায় দরকার। এর সাথে কমিউনিকেশন বাউন্ডারির একটা খুব গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে দুটো মানুষ পাশাপাশি থাকলে কিন্তু বিরোধ হবে। তাহলে কোথায় আমার ফিলিংগুলো হার্ট হলো, আমার অনুভূতিগুলো আঘাত পেল, কোন জায়গাটাতে আমি ভাবছি যে এটা আমাদের বিবাদ তৈরি করতে পারে, এখনই ঝামেলাটা আমরা স্পষ্ট করে ফেলি। এই জায়গাগুলা নিয়ে বসার একটা সময় অবকাশ নিজেদেরকে দিতে হবে, পানি নাকের উপরে উঠে যাওয়ার আগে। দ্বিতীয় জায়গাটা হচ্ছে ব্যক্তিগত স্পেস এবং স্বাধীনতা, পার্সোনাল স্পেস এবং ইন্ডিপেন্ডেন্স বলতে পারি। তার মানে কি, আপনি যেটা বলছিলেন যে বিয়ের আগেও তো তার একটা জীবন ছিল, তার পছন্দ অপছন্দ ছিল, তার বন্ধু বান্ধব ছিল, পরিবার ছিল। সেই সময়টা, সেই স্পেসটাকে সম্মান দেয়া। এবং এই বিয়ে হয়ে গেছে বলে কিন্তু পুরনো জীবনটা বদলে যায়নি, বরং আরও নতুন কিছু এসছে। সেটাই দু হাতে একসাথে কিভাবে নেওয়া যায়, ইনক্লুশন বা একসাথে সংযুক্তি, সেই জায়গাটা দরকার। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অর্থনৈতিক বাউন্ডারি। অর্থনৈতিক বাউন্ডারিতে বলছে যে আমাদের অর্থনৈতিক রেসপন্সিবিলিটিটা কি, সেটা কিন্তু আলাপ করতে হবে নারী পুরুষের উভয়ের। এরকম কিন্তু এখন আলাপটা আর হয় না যে ছেলেরা বাইরে ইনকাম করবে আর মেয়েরা ঘরে। এই সময়টা আমরা কিন্তু অনেকটুকু পার হয়ে এসেছি, এবং আমাদের গার্মেন্টস থেকে শুরু করে আমাদের অনেকখানে মেয়েদের আগানোর জায়গাটা দেখছি। সিদ্ধান্ত গ্রহণ এবং বাজেট তৈরিতে দম্পতির উপস্থিতি যৌথভাবে দরকার। এবং তার সাথে আরেকটা জিনিস খুব জরুরি দরকার, যে কি কিনলাম। আমি হয়তো ভাবছি যে আমি আগামী মাসে একটা 10,000 টাকা দিয়ে বেনারসি কিনবো, কিন্তু সেটা আমাকে যেন স্পষ্ট বলার যোগাযোগ দক্ষতাটা থাকে যে আমি কিনতে যাচ্ছি কারণ আমি একটা বিয়েতে যাব। অথবা
আমার জীবনসঙ্গী বলছেন যে না, আমি অমুক জিনিসটা একটা দামি জিনিস কিনবো, সেটা আমরা এফোর্ড করতে পারছি কিনা, এটা যৌথ সিদ্ধান্ত হবে, এককভাবে চাপিয়ে দেয়া না। আরেকটা জায়গা আছে 4 নাম্বার, যেটা সোশ্যাল মিডিয়া অ্যান্ড প্রাইভেসি। এখানেরও একটা বাউন্ডারি থাকে যে আমি ভালোবাসি বলে আমার সব ফোনের পাসওয়ার্ড, আমার ইমেইল পাসওয়ার্ড, ফেসবুক পাসওয়ার্ড, সোশ্যাল মিডিয়া আমি দিয়ে দিচ্ছি। এটা কি আসলে ভালোবাসার, এটা দিয়ে কি মাপা যায় কিনা? কিন্তু এটা নিয়ে ঝগড়া বেশি হয়, ঝগড়া সব থেকে বেশি হচ্ছে। এবং এই যে বিভিন্নভাবে ডাকা, বিভিন্ন নামে ডাকা, এই যেটা ডিসরেসপেক্টফুল, অসম্মানজনক, এই জায়গাগুলোও কিন্তু খেয়াল রাখা দরকার। এছাড়া আরেকটা জায়গা নিজেদের আলাপ করতে হবে যে আমাদের দ্বন্দ্ব হবে, বিবাদ হবে, এই দ্বন্দ্ব বিবাদ আমরা সামাল দিব কী করে, আমাদের কনফ্লিক্ট রেজলিউশন কী হবে, এই বাউন্ডারিটার জন্য আমাদের বোঝা দরকার। এবং দাম্পত্যের সাথে আরেকটা যুক্ত হয়, যেটা হচ্ছে সেক্সুয়াল হেলথ এবং কনসেন্ট। কারণ এখানে শরীরও যখন যুক্ত, যৌনতা যুক্ত, আমি মত দিচ্ছি কিনা, আমার মতটা নেওয়া হবে কিনা, এই বাউন্ডারিটাও কিন্তু এখানে চলে আসছে। এছাড়া আরেকটা জিনিস হচ্ছে, এই দম্পতি তো একসাথে চলবে, ওনারা বয়স হবে, বুড়ো হবেন, তাহলে আমাদের লং টার্ম গোলটা কি? আমরা চাকরিটা কোথায় করব, কে কখন করবে, ছেলে মেয়ে কখন নিব, বুড়ো হলে কোনখানে থাকবো, এই যে শেয়ার্ড গোল, সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা, এই জায়গাগুলো যখন ধাপে ধাপে আসবে, তখন আমরা বলতে পারি ছোট্ট ছোট্ট করে একটি বাউন্ডারি বিকশিত হবে, ইভলভ করবে, এবং এই বাউন্ডারিটার উপরেই সম্পর্কটা যাবে। এবং একটু সঞ্জিতা একটা ফোন নিয়ে আসি, কারণ আমাদের বিরতির সময় হয়ে যায়, তো এখানে আবার আমরা আসবো, কেমন? জহির, তোমার কাছে একটু পরে শুনি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হ্যালো, আমি কথা বলতেছিলাম আমার বড় ভাইকে নিয়ে। বড় ভাইকে নিয়ে, ওকে, হ্যাঁ শুনছি আমরা। হ্যালো। আমার বড় ভাইয়ের সমস্যা হয়েছে যে অনেক মাথা ব্যথা করে হঠাৎ, আর সে মানে যেটা বলে ওইটা আমাদের ফ্যামিলির কারোর সাথে হার যায় না। সে যেটা বলবে ওইটাই, তার ডিসিশনই সব ডিসিশন। তো তারপর বিয়ে করাইছে আমার বড় ভাইকে, তারপর মানে ভাবির কথা শুনে না, ভাবির সাথে মানে ঝগড়া, তার মাথা সবসময় গরম থাকে। আচ্ছা, প্রচন্ড মাথা ব্যথা করে। মাথা গরম থাকে মানে কি এটা বিয়ের আগেও ছিল, এখন আরো বেড়েছে কি? মানে এটা মানে বড় ভাইয়ের এই সমস্যাটা শুরু হয়েছে কবে থেকে? যখন পড়ালেখা করতো তখন বলতো যে আমার মাথা ব্যথা করে। ইদানিং এই যে বিয়ের পরে একটু সমস্যাটা বেশি। কতদিন হলো বিয়ে করেছে বড় ভাই? বড় ভাই বিয়ে করেছে কতদিন? 1 বছর হয়। কাজকর্ম কিছু করছে, রোজগার করছে কিছু? রোজগার করতেছে না। ভাবি যদি কিছু বলে, তারা দুইজনই ঢাকাতে গার্মেন্টসে জব করে, ভাবি যদি কিছু বলে সে হঠাৎ রাগ হইয়া যায়, কারো কথা সে শুনে না, তার ডিসিশনই সব, সে যেটা বলবে ওইটাই, আমাদের কারো ফ্যামিলির কথা শুনে না, কাজকর্ম করে না। সে বলে আমার মাথা ব্যথা করে প্রচন্ড, আর রাগ, অতিরিক্ত রাগী। বয়সটা কত ভাইয়ের? 30+। তো সে কি বিয়ে করতে চেয়েছিল? নিজেই চেয়েছিল বিয়ে করতে? হ্যালো। হ্যালো, জি, তার ইচ্ছাতেই বিয়েটা হয়েছে। কিন্তু তার তো রোজগার নাই, কোনো উপার্জন করছে কিছু? না, তার স্ত্রী ওই যে আমার ভাবি কাজ করতেছে গার্মেন্টসে জব কইরা, ওই টাকা দিয়ে ওনার চালাইতেছে। এখন ভাবি কিছু বললেই তার প্রতি রাগ হয়ে যায়, ফ্যামিলি কারোর সাথে কথা বলতে দেয় না। না তো ভাই যখন চাকরি বাকরি করছে না, তাহলে ভাইকে আমরা বিয়ে দিলাম যে কি চিন্তা করে বিয়ে দিলাম? ওই সময় তো বলছে সে কাজকর্ম করবে, ওই সময় পড়ালেখার পর তারে বিয়েটা করানো হয়েছে। পড়ালেখা তো 30 বছর বয়সে তো পড়ালেখা শেষ হয় না, তার আগেই শেষ হয়ে যায়, তাই না? পড়ালেখা কোন পর্যন্ত করেছিল ভাই? ইন্টার পাস করছিল। কিন্তু তারপর তো অনেকদিন বিয়ে করেনি, কিন্তু
তার বাড়িতে ছিল, বাড়িতে ব্যবসা করছিল। আচ্ছা, সে ব্যবসায় কোনো লাভ হতো? না, লাভ হয় না, আরো ব্যবসা। সে বলছে যে সে ওই কাম কাজ করতো না, বলতো আমার অনেক মাথা ব্যথা করে, শুধু মাথার কথাই বলতো, আর কারো কথা শুনতো না। পরে সে মানে আমার দাদুরা বিয়ের কথা বলছে, পরে সে রাজি হয়েছে, পরে বিয়ে করাইছে। এরপর পরে থেকে কাম কাজ করে না, পরে তারা স্বামী স্ত্রী ঢাকা আসছে, আমাদের বাবা মার কথা শুনে না, ঢাকা আসছে। এখন তাদের মাঝে কোনো মিল নেই, সে ফ্যামিলির কারো কথাই শুনে না। আচ্ছা, ভাইয়ের বয়সটা কত এখন? 30 না? 30 বছর বয়স ভাই? হ্যালো? জি জি জি, 30 বছর। আর ভাবির বয়স, ভাইয়ের বউয়ের বয়স কত? আর 19-20 এরকমের হবে। তার মানে প্রায় 10 বছরের গ্যাপ, তাই না? ওকে, হ্যাঁ, একটু একটু লাইনে থাকতে হবে, কেমন? তোমাদের কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আপনার ভাই কি মানে এই যে মাঝে মাঝে ঝগড়া করে বললেন, তাতে কি মারামারি হয় তাদের মধ্যে? মারামারি হয়, সে কারো কথা শুনে না, সে যেটা ডিসিশন নেবে ওইটাই। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন করি, একটু অস্বস্তিকর যদিও, ভাই কি ড্রাগস বা অন্য কিছু খাওয়ার কোনো অভ্যাস আছে? মাদক বা অন্য কিছু নেওয়ার মতো কোনো অভ্যাস আছে? আচ্ছা, না না, থ্যাংক ইউ। সঞ্জিদার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমার একটু জানার ইচ্ছে ছিল যে ভাবি কি মন খারাপ করেন না? ভাই যে এত মানে মানে অস্থিরতা করছেন, ভাবিকে মারধর করছেন, তাতে ভাবি মন খারাপ করেন না? করে, সে আমাদের কাছে বলে, ফোন দিয়ে আমাদের কাছে বলে, আমরা ওইটা যদি বাইরে কিছু বলতে চাই, সে ফোন সুইচ অফ করে রাখে, বা ফোন ভাবের ফোন কাইরা নিয়ে যায়, বা ভাবের সাথে আরো করে, সে আরো রাগি। আমাদেরকেও মানে আমাদের বাবা মার কথা শুনে না সে। ভাই কি মানে ভাবিকেও মারধর করে? আর অন্য কাউকেও মারধর করে ভাবি ছাড়া? না জি না, অন্য কাউকে মারধর করে না। সব মারধর বউয়ের উপরে হচ্ছে? জি, বউয়ের উপরে চাপা, আর আমাদের ফ্যামিলির কথাও শুনে না, মানে তার রাগ অতিরিক্ত, সে যা বলবে তাই। তো ভাবি কি মানে ভাবিকে যে তার বাবা মা বিয়ে দিলেন, তারা কি আগে খবর নেননি ছেলের সম্পর্কে কিছু? খবর নিছে, যেমন পার্শ্ববর্তী এলাকায় আমাদের ভাবির বাড়ি, কিন্তু ওই সময় তো আর ওরকম মানুষের তো ভিতরে বোঝা যায় না। বিয়ের পর সে বলছে যে বিয়ের পর কাজকর্ম করবো, সবকিছু করবো, সেটা বলেছে, কিন্তু কথা রাখিনি তো, না? না, এখন তো ভাবিরও খুব ভাবিকেও কষ্টের মধ্যে থাকতে হচ্ছে, তাই তো? ওকে। আচ্ছা, আপনার ভাই সারা দিনে কি করেন, দিন কাটে কি করে তার? রুমে থাকে, ভাবি চাকরি করে। ভাই কি আর কিছুই করে না, মানে সকাল থেকে রুমে, বিকেলও রুমে, রাত্রেও রুমে, নাকি বাইরে যায় সে? বাইরে বেশি যায় না, ওই হঠাৎ মন চাইলো নিচে নামলো, কিছু প্রয়োজন পড়লো আনলো, এই সময় বাইরেও আড্ডা দেয় না। তো ভাবি তো গার্মেন্টসে চাকরি করছেন, তো বাড়ির কাজকর্মগুলো কে করছে? ওই যে ভাবি আইসাই করে, ওই যে আইসা করে, মহিলা মানুষ অনেক সময় কাজ করে আইসা, অনেক সময় যদি বাসায় কাজ করতে হয়, অনেক সময় ক্লান্ত ফিল করার কথা তো। হ্যাঁ জি জি, ক্লান্ত ফিল করে। ওই সময় যদি হয়তো কিছু একটা কইছে ভাবি, ওই মন করেন ওর রাগ উঠে গেছে, ও পুরা অতিরিক্ত ভাবি কিছু করলে মারধর করিয়া। তো ভাবি কি কখনো বলে যে আমি থাকবো না এখানে, এরকম বলে মন খারাপ করে? আমাদের কাছে অভিযোগ দেয়, কিন্তু আমরা তো তারা বুঝাইতে পারতাছি না, তারা বুঝাইতে ব্যর্থ, এবং আমার বাবা মার কথাও না। ভাবি কি এটা বলে যে আমি থাকবো না, ওর সাথে ঘর করবো না, এটা কি বলে? ওরকম কিছু বলে না। সে বলছে যে আমারে বাড়ি নিয়ে যান, আপনাদের বাসায় থাকবো। উনি আমারে মানে মারধর করে, সে তার সাথে কিছু বলে রাগিয়া যায়। আচ্ছা, সে কাজ কাম করে না। সেটাই, এই ভাবি তো ভীষণ ভাবে ইয়ে পড়ে যাচ্ছে, পরিশ্রান্ত হয়ে যাচ্ছে, তাই না? ক্লান্ত হয়ে যাচ্ছে। তারপর আব্বু ঢাকায় আসছে গত মাসে, আসার পরে ভাবিকে নিয়ে আমার
পাশের মহল্লায় খালামনির বাসায় নিয়ে কিছুদিন রাখছে। রাখার পরে সে আমাদেরকে 2-4 দিন পরে আমাদেরকে ফোন দিচ্ছে, ফোন দিয়া বলে যে আমি সুইসাইড করবো, ঠিক আছে, আমি আত্মহত্যা করবো, এরকম আমাদেরকে ভয় দেখাইছে। কে? আমার ভাই। আচ্ছা, মানে বউ যদি না থাকে? জি জি জি, বউরে নিয়ে আসছে, সেই কারণে সে মানে আত্মহত্যা করবে, সুইসাইড করবে, আমাদেরকে ফোন দিয়ে বলে। তারপর আবার ভাবিকে ওখানে নিয়ে দিলে পুলিশ হলে আবার ভাবির সাথে মারধর করে। সেটাই, মানে দুই দিকেই সমস্যা আর কি। বাবা মা কি বেঁচে আছেন? বাবা মা বেঁচে আছেন? জি জি, আমার বাবা মাও বেঁচে আছে, ওই ভাবির বাবা মা। ভাবি বাবা মা তো, ভাবি তো আরো বয়স কম। বাবা মা কি বলছেন? ওনারা কি বিয়েটা সম্পর্কে কিছু বলছেন? ওনারা বলছে যে এরকমের পরে ভাবিদের ফ্যামিলির লোক তো আমার আব্বু যেহেতু জীবিত, আব্বুর কাছে অভিযোগ করে। এখন আমরা কিছুই করতে পারছি না। বুঝতে পারছি, একটা ভীষণ ঝামেলা হয়ে গেছে আর কি, বড় ধরনের। ওকে, অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমরা আলোচনা করছি, আমাদের বিরতির সময় প্রায় হয়ে গেছে। একটু কি সময় হাতে আছে জাহির, একটু বলতে পারবে? আচ্ছা, একটু বলো। আমার কাছে লাগে যে এটা কাউন্সেলিং এ আসতে হবে আসলে। হাজবেন্ড ওয়াইফ দুইজনই যদি আসে, আসবে কি হাজবেন্ড রাজি হবে তোমার মনে হয়? এটা একটা। আরেকটা হচ্ছে অনেক সময় মনে হতে পারে যে ওয়াইফও যদি কাউন্সেলিং আসে, বলতে তুমি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের কথা বলছো, তাই তো? বা সুবিধামতো যে কোনো জায়গায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট আসতে পারে, অন্য জায়গাও যদি আমাদের এখানে অ্যাভেলেবল সোর্স না, থাকে। যেহেতু এখানে ওদের অর্থনৈতিক সংকট আছে মনে হচ্ছে। অনেক সময় ভাবি নিজেও কিন্তু কিছু সিস্টেম নিতে পারে। যেমন ধরা যাক যে একজন খুব অত্যাচারী টাইপের লোক, এখন ওয়াইফ তাকে ছেড়ে চলে যেতে চাচ্ছে না, কিন্তু মার খেতে হচ্ছে, তখন কিছু কাউন্সেলিং নেওয়ার মাধ্যমে ওয়াইফ হয়তো নিজেকে এমনভাবে প্রিপেয়ার করতে পারে যাতে সে এমনভাবে চলতে পারে যে মারপিটটা কম খেতে হয়। বা অনেক সময় নিজে কি সিদ্ধান্ত নেবে তাও তো বুঝতে সময় লাগে, যে আমি কি চাই। কাউন্সেলিং নিয়ে নিজের মনটাকে বোঝা, মানে ভাইকে যদি নাও আনতে পারে, ভাবি নিজেও আসতে পারে, এসে কথা বলে বলে সে নিজে কি চায় সেটা বুঝুক নিজেই। আর সে যখন গার্মেন্টসে চাকরি করে, সে তো জায়গা চিনতে অসুবিধা হবে না, ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আসতে পারে। আমাদের শুক্রবার ছাড়া সব দিনই খোলা, যে কোনো দিন সকালে। কটা থেকে কটা? আমাদের তো 8টা থেকে 2:30, কিন্তু 2:30টার দিকে তো একদম ক্লোজিং। কাজে আমি বলবো যে 9টার থেকে 1:30, 1:30 এটাই। কিন্তু ওর ভাবি তো আবার গার্মেন্টসে চাকরি করে, ওর পক্ষে কিভাবে পারবে? একটু ম্যানেজ করে আসতে হবে, কারণ আমাদের তো বিকেলে নাই আর ছুটির দিনে নাই। শনিবারে খোলা আছে গার্মেন্টস, তো শনিবারে বোধহয় খোলা, জানি না, সেটা বলতে পারবো না। হ্যাঁ সঞ্জিতা, আমার একটা জায়গা মনে হয়েছে যেটা মাথা ব্যথার কথা বলছে, তো একটু চোখটা দেখানো যায় কিনা, এটা একটা। যদি চোখে কোনো পাওয়ার না থাকে, সেক্ষেত্রে দ্বিতীয় একজন নিউরোলজিস্ট, স্নায়ু বিশেষজ্ঞের সাথে দেখার কথা জরুরি। ভাইয়ের ক্ষেত্রে এই দুটো বোধহয় করা যায়। আর তার অ্যাটাচমেন্ট বা তার যে সংযুক্তির স্টাইলটা সম্ভবত একটু এলোমেলো, ডিসঅর্গানাইজড, এবং সে আগে থেকেই বাবা মারও কথা শুনছে না। তো এই জায়গাটাতে আমি ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত যে ওনার আসলে সেশন লাগবে। এবং আমি তার সাথে একটু অ্যাড করতে পারি, যদি নিউরোলজিস্টের কাছে যায়, ব্রেইনে কিছু আছে কিনা সে দেখলো, কিন্তু নর্মালি নিউরোলজিস্টরা যেটা করেন যে অ্যাংজাইটি, ডিপ্রেশনের জন্য কিছু না কিছু তারা অ্যাঙ্গার কন্ট্রোলের ওষুধ তারা দেয়। এখন সাইকিয়াট্রিস্টটা দিলে কিন্তু মানুষ খেতে চায় না, কিন্তু নিউরোলজিস্ট দিলে তার বেশ হ্যাপিলি খাবে। কাজে নিউরোলজিস্টের কাছে যাওয়ার আইডিয়াটা খারাপ না, তাতে মাথাটা ঠান্ডা হতে পারে। আচ্ছা, কিন্তু এরিয়াটা তো নিউরোলজিস্টের না, ওটা তো আমাদের দেশের অ্যাপ্রোচটা এমন না যে মেন্টাল হেলথ ইনস্টিটিউটের গেটের ভিতর দিয়ে ঢুকতেই তাদের চরম অসন্তুষ্টি। তারা মনে করে আমি কি মানুষ, বাট আমরা কি এটার মধ্যেই আটকে থাকবো কিনা, সেটা হচ্ছে কথা। কারণ সাইকিয়াট্রিস্ট তো এটা এই বিষয়ে বিশেষজ্ঞ, তাই না? সেই জায়গা থেকে আমরা আসলে তাহলে তো আমরা স্টিগমাটা ধরেই রাখছি, আমরা স্টিগমা থেকে বের হচ্ছি না। যিনি আসতে মোটেই রাজি না, মন্দের ভালো হচ্ছে তবুও কোন একটা মেডিকেল সাপোর্টে গিয়ে সে কিছুটা সাপোর্ট পায়। হ্যাঁ, চোখে যদি কোনো প্রবলেম না থাকে, ব্রেইনে কোনো গ্রোথ বা কিছু আছে কিনা, সেটার জন্য অন্তত মানে ওটাকে জাস্ট করার জন্য আর এক্সক্লুশন করা। হ্যাঁ, মানে হেডেকের কারণটা এক্সক্লুড করার, মাথা ব্যথা অনেক বেশি হচ্ছে বিশ্লেষণের জন্য। হ্যাঁ, ওইটা একটা ভালো পয়েন্ট, যে মাথা ব্যথাটা কেন হচ্ছে এটা এক্সক্লুড করা দরকার আর কি, বোঝা দরকার যে আরো কোনো কারণ ছাড়া কারণে হচ্ছে নাকি মাথায় কোনো অসুবিধা দেখা দিয়েছে। ওকে, আমাদের নিউরোসায়েন্স এবং চক্ষু দুটোই তো খুবই মানে গভর্নমেন্ট সিস্টেমের মধ্যে
এবং আগারগাঁওতে পাশাপাশি কাছাকাছি আছে এবং মানে প্রাইস বলতে কিছু নাই, গেলেই হলো। হ্যাঁ, টাকা পয়সা লাগবে না। আমরা ঘুরে আসি বিরতি থেকে। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বরাবরের মতন ফিরে আসবো একটু পরে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর। আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা শুরু করেছিলাম সেটা হচ্ছে যে আমরা আমাদের বাউন্ডারিটা কেমন থাকবে স্বামী স্ত্রী বা কাপলদের মধ্যে, এবং জীবনে ঘটে যাওয়া সব ঘটনায় কি বলতে হবে কিনা সেটা নিয়ে আমাদের একজন অতিথি কিছুটা বলতে পেরেছে, তারপরে ফোন এসে গেছিলো, তো আমরা দুজনকে কভার করতেও পারিনি। তো আমাদের বোধহয় মোটামুটি আমরা দর্শককে তো বোধহয় বলেছি না যা বলার। তো আমি একটু ওর কাছ থেকে শুনে এসে তারপর তোমার কাছে আসি। তুমি কিছু আজকে টপিক নিয়ে কিছু বলতে চাইছো? আমার কাছে লাগে যে যে গোপনীয়তাটা বা কতটুকু বলবো কতটুকু বলবো না, এটা একটা মানে সৌন্দর্যের ব্যাপারও। প্রত্যেকটা মানুষেরই তো নিজস্ব স্পেস আছে। মানে আমি অনেক সময় ক্লায়েন্টদের বলি যে আপনার পার্টনার কি সত্যের জন্য উপযোগী কিনা, সত্য শোনার জন্য। কারণ শোনার পরে তার রিয়াকশনটা কি হবে, কারণ সবাই কিন্তু উপযোগী না। এবং আমরা কি করে যেন ধরে নেই যে এই ব্যক্তির সাথে আমার বিয়ে হয়েছে, অ্যাজিব সে আগেই জানতো, 20 বছর আগের থেকে তার লাইফস্টাইলটা এমন হবে যে আমার সাথে প্যালেটেবল হবে, কিন্তু এটা তো আগের থেকে ডিসাইডেড ছিল না। কাজেই পুরনো কথাগুলো বললে এটা আবার ঝগড়ার উৎস হয়। কাজেই এইসব ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই সত্য বলে আরও অত্যাচার, আরও সমস্যা তৈরি করে অনেক সময়। আবার সত্য বলা উচিত, শেয়ারিং না করলে মানে কিভাবে হলো সেটাও একটা ইস্যু। আবার এখনকার লাইফও যদি বলি, প্রত্যেকটা জিনিস যে প্রত্যেককে শুনতে হয় এমনটা হতো না। প্রত্যেকটা মানুষেরই নিজস্বতা কিছু আছে, কিন্তু কতটুকু আমার নিজস্ব, কতটুকু আমার কাপলের সাথে শেয়ার করব, এটা আবার আপেক্ষিক। পার্টনারের সাথে, হ্যাঁ, পার্টনারের সাথে, এটা আমার পার্টনার এবং আমার মধ্যে আলোচনার বিষয়। আমরা যে হাজবেন্ড কি, ওয়াইফ কি, কে কতটুকু প্রকাশ করবে, কে কাকে কতটুকু কন্ট্রোল করবে, কে কতটুকু জানবে, কতটুকু গোপন রাখবে, এই সংক্রান্ত কোথাও কিছু লেখা নাই। কিন্তু আমরা যার একটা আইডিয়া নিয়ে আসি, ওই আইডিয়া দিয়ে চলতে থাকি, এবং আইডিয়াগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা শেয়ার করি না। আমাদের আচার আচরণে, কথাবার্তায় প্রতিফলন ঘটে, কিন্তু আমরা শেয়ার করি না। এই আইডিয়াটা আমরা পাই কোথায়, যে কোনটা বলা উচিত কোনটা বলা উচিত না। যার বাবা মা, যার আশেপাশে পরিচিত মানুষদের দেখেই তো বড় হয়, তো তারা কি দেখে আসছে সেইটার আইডিয়াটা নিয়ে তারা আসে। এছাড়া সোশ্যাল মিডিয়ায় দেখে, যেমন অনেক কিছু কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসে। তারপরে এছাড়া বিদেশি যে কাহিনীগুলো আছে, মুভি আছে, সেগুলো এক কালচার আর এক কালচারের মধ্যে আইডিয়া দিতে থাকে। জেন্ডার একটা ইন্টারেস্টিং ইস্যু। একটা মেয়েকে যদি জিজ্ঞাসা করি কতটুকু গোপনীয়তা রাখবে হাজব্যান্ডের কাছে, সেম প্রশ্ন যদি আমি একটা ছেলেকে জিজ্ঞাসা করি তোমার ওয়াইফ তোমার কাছে কতটুকু গোপনীয়তা রাখবে, একরকম অ্যান্সার আসবে না সম্ভবত। আবার নিজেরটা হাজব্যান্ডকে যদি জিজ্ঞাসা করি তুমি কতটুকু গোপনীয়তা রাখবে তোমার ওয়াইফের কাছে, সে একটা অ্যান্সার দিবে। সেম প্রশ্ন যদি ওয়াইফকে বলি আপনার হাজব্যান্ড আপনার কাছে কতটুকু গোপনীয়তা রাখবে, সে কিন্তু আরেক রকম অ্যান্সার দিবে। জেন্ডার একটা ইস্যু, কোন রোলে থেকে কথা বলছি সেটা একটা ইস্যু। কাজে এই জিনিসগুলো বসে হাজব্যান্ড ওয়াইফের নিজেদের মধ্যে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং হওয়া দরকার। কথা বলে একে অপরের সাথে যে আমি এতটুকু করা যেতে পারে, এতটুকু করা যেতে পারে, এবং কোনো ইউনিভার্সাল ল নাই। এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। একটু পুরনো কাপল যারা বেশ কয়েক বছর বিয়ে হয়েছে, মোটামুটি অ্যাডজাস্টমেন্ট আছে, তারা কিন্তু আন্ডারস্ট্যান্ডিং করে ফেলে। বেশিরভাগ ক্ষেত্রে লিখিতভাবে তো বসে না, কিন্তু কথাবার্তায় আস্তে আস্তে একটা লেভেল তারা ধরে নেয়। যারা এটা পারে না তখনই ঝগড়াগুলো চলতে থাকে। যেটা সঞ্জিদা একটা পয়েন্ট বলছিল যে কমিউনিকেশন স্কিলটা, যোগাযোগের দক্ষতা, এটাও তো সবার একরকম থাকে না। এই দক্ষতা নিয়ে তো আমরা বিয়ে করি না, তাই না? আমাদের মানে কোনো লাইফ স্কিলই তো কেউ শিখে আমরা বড় হইনি, তাই না? এমনকি চেতনারও ব্যাপার আছে। আমি যে গোপনীয়তা কতটুকু রাখবো ওয়াইফকে, হাজব্যান্ডকে, আমার যে চিন্তাটা, আমি কিন্তু অ্যাওয়ারও থাকি না। অ্যাওয়ার থাকলে না আমি বলবো, অ্যাওয়ারই থাকে না, কিন্তু আমার আচার আচরণের প্রতিফলন ঘটে। আমি যা দেখেছি ওটা রিপিট করি, এটাই হয় অনেক সময়। এমন যদি হয় কোনো একজন পার্টনার মনে মনে কাউকে তার ভালো লেগে গেল, কিন্তু সে চেপে গেল, মানে সেটা সে ব্যাপারে সে কোনো উদ্যোগ নিচ্ছে না, ভালো লাগছে মনে মনে আরেকজনকে, সেটা কি তাকে বলা উচিত তার পার্টনারকে? এটাও আপেক্ষিক আমি বলবো, কিন্তু এটা আমি ইমাজিন করতে পারি এটা জেলাসি ক্রিয়েট করবে বললে। যেহেতু আমি কিছু করছি না, আমার আচরণ আমি কন্ট্রোল করছি, খুব সম্ভব আমার মনটা আস্তে আস্তে কন্ট্রোল হয়ে যাবে। এটা বললে কি হবে, আরেকজন পার্টনার হয়তো জেলাসিতে ভুগতে পারে। এটা এমন একটা ব্যাপার
যে একে অপরের প্রতি আকর্ষণ, ভালোবাসা, তার সাথে জেলাসি একদম ইনবিল্ট থাকে। জেলাসি হতে পারে, কষ্ট লাগতে পারে যে আমার কষ্ট লাগতে পার্টনারের পারে, অন্য কাউকে অবশ্যই, ভালো লাগছে, অবশ্যই। আমাকে ভালো লাগছে না, এখন এটা থেকে কষ্ট লাগতে পারে। কষ্টটা ওইটার সাথে একদম মিক্সড একটা ইমোশন আসলে। আমার যদি ওনারশিপ থাকে তাহলে আমার কষ্ট হবে, রাগ হবে। ওনারশিপ না থাকলে হবে না, কাজে এখানে ওইটার চান্স বেশি। এখন আমি যদি গিলেই ফেললাম, আমি যদি এটা নিয়ে কিছু না করি, শুধু শুধু এটা বলে আরো কষ্ট বাড়ানো। সেটাই। হ্যাঁ, ফোন নিয়ে আসছি একটা। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরি, সালাম দিছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ 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 শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার যে কিছু প্রবলেম আছে, একটু আপনার সাথে শেয়ার করতে পারি? হ্যাঁ হ্যাঁ, সবার সাথে শেয়ার করতে হবে, আমরা সবাই শুনছি। আচ্ছা ঠিক আছে। মানে বাংলাদেশে তো এখন অনেক সমস্যা হচ্ছে। আমি এই কয়েকদিন ওই সুপার শপে গেছি। এখন সুপার শপে অনেক সময় ধরেন তারা ওই প্রফেশনাল না, বা তারা হ্যান্ডেল করতে পারে না। তো আমি কন্ট্রোল হারাই করে তখন তার উপর রাগ হই আর কি। রাগ হই করি। যেমন ধরেন আপনার বাংলাদেশের পরিস্থিতিতে, যেমন আমি কয়েকদিন আগে সমস্যা করছি যে আপনার সুপার শপে আমি মাটন লিভার কিনবো। তো মাটন লিভার লাগবে আমার এই 800 গ্রাম। এখন আমার কাছে 1 কেজি। এখন উনি আমার ফোর্স করে যে 1 কেজির মধ্যে দিতে হবে, কাজে নেওয়া যাবে না। তখন আমি বলছি এটা কোন আইনে আছে বা কোথায় আছে, কি আছে। কি কেনার সময় কোন জিনিসটা? মাটন লিভার মানে খাসির কলিজা। খাসির কলিজা, আচ্ছা আচ্ছা, মাটন লিভার, আচ্ছা। ওটা 800 গ্রাম চাওয়ার পরে বলেছে 1 কেজির নিচে নেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, তখন আমি জানতে চাই কোন আইনে আছে বা ওরা বলতেছে আমাদের এখানে বা ওরা অনেক সময় রেগে যায়। তখন আমি অনেক সময় রেগে তখন তাদের উপর হয়ে আর কি ফায়ার হয়ে যাই। তো ফায়ার হয়ে বলি যে এটা কোন আইনে আছে, এটা কি আছে, বা এটা কেন, বা এটা কাটে 800 গ্রামের জায়গায় 1000 গ্রামের মধ্যে 800 গ্রাম নিতে 200 গ্রাম অন্য কাস্টমার নেয় না, এরকম ভাবে তারা এইভাবে বলে। তো এখন এরকম বাংলাদেশে এরকম সিচুয়েশন। তো এখানে আপনারা সাজেশন করতে পারেন যে আমাদের বা এরকম যারা অনেকে প্রবলেম ফেস করেছে তাদের কি করণীয়? কোন ব্যাপারে কি করণীয়? যে এরকম ধরেন প্রবলেমে পড়ি আমরা, কন্ট্রোল হারাই ফেলি, কন্ট্রোল। আচ্ছা, কন্ট্রোলটা হারিয়ে যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। মানে এটা তো একটা গেল যে সুপার শপে গিয়ে একটা অভিজ্ঞতা, কিন্তু অন্যান্য ক্ষেত্রেও কি রাগটা হচ্ছে? অন্যান্য বাইরে ধরেন বিভিন্ন জায়গাতে ওই কোনো কিছু করতে গেলে দেখা যায় যে তারা আমাদের এটা করে দেয় না, তখনও আমরা ফায়ার হয়ে যাই। তখনও যেমন ধরেন আমি একটা সার্টিফিকেট করব, তখন বলে যে আপনার এটা লাগবে, এটা ছাড়া হবে না। তখন আমি কারণ জানতে চাই, ওরা কারণ বলে না, তখন ফায়ার হয়ে যায়। এরকম অনেক সমস্যা আছে আর কি আমাদের। এটা কি ঘরের বাইরেই বেশি হচ্ছে না ঘরের মধ্যেও হচ্ছে? এটা বাইরে 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 যেখানে আমরা ওই বিভিন্ন জায়গায় ওই বিভিন্ন কাজে যাই। আচ্ছা, বয়সটা কত এখন? আপনার এই 40+। 40+। ঘরের মানুষের সাথে এটা হয় না? না, ঘরের মানুষের সাথে এরকম হয় না, ঘরের মানুষের সাথে। আচ্ছা, বাইরের মানুষের সাথে কি কারণে বেশি কন্ট্রোলটা হারাচ্ছে বলে মনে হয়? এই যে বাইরের মানুষের কাছে যেমন ধরেন আমার হচ্ছে কাজ দরকার, এখন ওরা এটা করে দেয় না। এখন এখানে হয়তো তাদের এখানকার সিচুয়েশন আছে, আবার আমার এখানকার আমার কাছে মনে হয়ে যাচ্ছে এটা ন্যায়সঙ্গত না, তখন আমরা অনেক কন্ট্রোল হারিয়ে ফেলে গেছি, তখন কিছু মানে সমাধান না পেয়ে। ওকে, হ্যাঁ, মানে এটা শুধু ঘরের বাইরে হচ্ছে। আর বাসায় কে কে আছেন এখন? বাসায় আমার মা আছে আর আমার বড় বোন আছে। আচ্ছা, মা আর বড় বোন। জি। সো ইউ আর নট ম্যারিড? না, আমি এখনো সিঙ্গেল। সিঙ্গেল, ওকে। সেটা কি নিজের সিদ্ধান্তেই? বুঝলাম না। নিজের সিদ্ধান্তই এটা? নিজের সিদ্ধান্তেই সিঙ্গেল থাকার সিদ্ধান্তটা নিজের? মানে ওই যে সিঙ্গেল থাকার কারণ মানে এখনো অবিবাহিত থাকার, সিঙ্গেল থাকার কারণটা নিজেরই কারণ? না, এটা এখন আমি উপযুক্ত পাত্রী পাইনি। মানে সোজা কথা বলে হয়ে গেলে নিয়তি আমার কাছে পোষায় নাই আর কি। উপযুক্ত পাত্রী পাইনি। উপযুক্ত পাত্রী পাইলে অবশ্যই বিবাহ বন্ধনে আবদ্ধ হব। আচ্ছা, উপযুক্ত পাত্রী যে পাওয়া যাচ্ছে না, এটা মানে কোনো একটা ক্রাইটেরিয়া ম্যাচ করছে না সেই কারণে, নাকি মানে কিছু ক্রাইটেরিয়া হয় না আমাদের থাকে যে এরকম হতে হবে,
সেই কারণে কি পাওয়া অসুবিধা হচ্ছে? না, কাজের মধ্যে হ্যাঁ এরকম ধরেন, হ্যাঁ অবশ্যই আছে। এখন হ্যাঁ সেটার মধ্যে পাচ্ছি না, এটাও একটা কারণ। হ্যাঁ আচ্ছা, ওকে। মানে ওরকম মনের মতো পাওয়া যাচ্ছে না। রাইট। পাত্রী কি দেখা 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 সাক্ষাৎ মানে দেখার হয়েছে, ব্যাপার ঘটেছে? পরিবার থেকে চেষ্টা করছেন? পাত্রী সত্যি বলতে আমরা ওইভাবে দেখতেছি না। আমরা যেতে চাইতেছি যে যদি নিয়মিত যদি আমার কাছে আসে বা এরকম কারোর সাথে পরিচিত হই, এরকম কিছু আশা করতে চান। আচ্ছা, বাড়িতে কে আছেন? মা আর কে আছেন? বড় বোন। বড় বোন। বাবা কি বাবা নেই? বাবা অলরেডি না পারে দেশ চলে গেছে। আচ্ছা, গত হয়েছেন। আর বড় বোন আছে? জি। বড় বোনের পরিবার? হ্যাঁ বড় বোনের এক আছে, এক ছেলে আছে। বড় বোনের পরিবারও আছে? হ্যাঁ 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 আছে, বড় বোনের পরিবারও আছে। আচ্ছা, বোনেরা একসাথেই থাকেন? জি জি, আমরা একসাথে থাকি সবাই। আচ্ছা, ওকে। তাহলে আজকের প্রশ্নটা একটু শুনে ফেললে ভালো হতো। আচ্ছা, প্রশ্নটা আমি যে বললাম, আমি হ্যাঁ যে মানে যেখানে বাইরে বিভিন্ন জায়গায় কাজে গেলে তো সমস্যা পড়ায়, কন্ট্রোল হারাই, এই ক্ষেত্রে কি করণীয় আছে বা কি সমাধান আছে আচ্ছা, বাংলাদেশে চলতে গেলে? অনেক অনেক ধন্যবাদ প্রশ্নের জন্য। আমি একটু আমার অতিথিদের কাছে যাচ্ছি, ওতে কোনো প্রশ্ন থাকতে পারে। কোনো প্রশ্ন আছে সঞ্জিদা? পড়াশোনা কতটুকু করেছেন আপনি? আমি গ্রাজুয়েশন পাস। আচ্ছা, আপনি কি এর আগে কখনো কোনো চিকিৎসক দেখিয়েছেন? কোনো অসুস্থতা ছিল আপনার? চিকিৎসক হ্যাঁ আমার একবার পড়ে গেছি, ওই যে আপনার আর্মের স্ট্রাকচার, আর্মের ওই যে হাড়, ওই লেফট আর্মের হাড় আপনার ফ্র্যাকচার হয়েছে, তখন অপারেশন করতে হয়েছে আর কি। আর এমনি অন্যান্য অ্যাজমাটাজমা আছে আর কি, ঠান্ডা কিছু নাই। জি, আপনি কাজ করেন কি? কোথায় কাজ করেন? জায়গার নাম বলার দরকার নেই, মানে পেশাগত কাজ কি কাজ করেন আপনি? এখন বর্তমানে আমি আমাদের উত্তরা বাড়ি দেখাশোনা করি আর কি, বাড়িওয়ালা আর কি। এক সময় আমি ওই চায়নাতে আপনার ওই আপনার ট্রেডিং বিজনেস করতাম, তো আমি করোনার সময় দেশে চলে এসে এখন বাড়ি দেখাশোনা করি আর টেম্পোরারি। জি, ঠিক আছে। আচ্ছা, জহির কোনো প্রশ্ন আছে? ওকে, আমাদের অতিথিদের প্রশ্ন করা শেষ, আমরা আলোচনা করি। আমাদের আলোচনা শুনলে ভালো হয়, কেমন? অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। ওকে, সঞ্জিতা বলবে আগে। যে জায়গাটা মনে হচ্ছে ওনার ভেতরে একটা ফ্রাস্ট্রেশনের জায়গা তো আছে। চায়নাতে ট্রেডিং বিজনেস করতেন, কোভিডের পরে ফিরে আসলেন, ফিরে এসে এখানে আবার নতুন করে সেটেল হওয়াটা হচ্ছে না। বয়সও 40, সংসার শুরু করতে দেরি হয়ে যাচ্ছে এবং পছন্দের পাত্রী উনি পাচ্ছেন না। তো এই জায়গাটাতে যখন আসছি তখন দেখা যাচ্ছে, যেটা ব্রেকে আমরা আলাপ করছিলাম টিয়ের কথা, যে বি পারফেক্ট, নিখুঁতভাবে কতটুকু আসলে ছাড় দিব, সেই জায়গাটা ওনাকে বোধহয় একটু নিজের সাথে নিজের বুঝতে হবে, যে 16 আনায় কি আমি 16 আনাই চাইবো, নাকি 16 আনাতে আমি 12 আনাতেই আপাতত রাজি হব। তো খুব বেশি কি উনি পারফেকশনিস্ট কিনা বা নিখুঁতভাবে চান কিনা, এটা ওনার নিজের সাথে নিজের আয়না ধরা দরকার। আরেকটা জায়গা হচ্ছে ওনার কি নিজেই একটু ভাবা, যে আমার কি চট করে অন্যের ব্যাপারে খুঁতটা আগে চোখে পড়ে নাকি গুণটা আগে চোখে পড়ে, এটাও একটু নিজের সাথে ওনার বুঝে দেখা ভালো। এবং সারাদিন বাসা দেখাশোনা করছেন, তাহলে ওনার বোধহয় কোয়ালিটি অফ টাইমের জায়গাটাও কমে যাচ্ছে এবং সম্ভবত উনি মনে করছেন যে আমাকে কেউ গুরুত্ব দিচ্ছে না। এটাই বোধহয়, এটা হয়তো বা রাগের উদ্রেক করতে পারে। এবং আমি মনে করি একটু পেশাগত সাহায্য, উনি যেহেতু ঢাকাতেই থাকেন, উনি একটু তো যেতে পারেন, যে একটু নিজেরকে একটু কাউন্সেলিংয়ে নিয়ে দেখালেন এবং সেখানে তারা নিশ্চয়ই তাকে কোনো ভালো পরামর্শ দেবেন। হ্যাঁ, কাউন্সিলররা তো পরামর্শ দেন না, মানে কাউন্সিলরদের কাছে শেয়ার করে নিজেই একটা সমাধান খুঁজে নেয়। যেটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে একটু একাকিত্বে ভুগছে কিনা, কারণ একটা কথা জিজ্ঞেস করা হয়নি যে তার বন্ধু বান্ধব আছে কিনা, কারণ যেহেতু সে দেশের বাইরে ছিল, বন্ধু বান্ধব এখানে হয়তো অনেক সময় হয় না যে একটু একটা গ্যাপ হয়ে গেলে বন্ধুত্বের আবার খুঁজে, তখন আবার নতুন করে আবার বন্ধুত্ব করতে পারি না আমরা, সেরকম আছে কিনা। ওয়ার্ক লাইফে যদি আমরা যাই, একটা কাজের ক্ষেত্র থাকলে সবার সাথে দেখা হয়, গল্প হয়, আমরা যদিও ক্লান্ত হই কিন্তু আবার একটা মনের মধ্যে এনার্জি নিয়েও বাসায় ফিরি। তো বাড়ির দেখাশোনা করছে কাজে, তার কিন্তু
বাইরের মানুষের সাথে খুব একটা যোগাযোগের মানে সুযোগটা একটু কমে গেছে মনে হয়। তো সেটাতেও কি একটু মানে অসুবিধা হচ্ছে কি না, একটু নিজের মধ্যে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে কিনা সেটাও চিন্তা করছিলাম। মিসিং অ্যাকসেপ্টেন্স মনে উনি বোধহয় একটু নিজের গ্রহণযোগ্যতা কম এরকমও বোধহয় ফিল করে থাকতে পারে আর কি। ওকে জহির। এবং আমার কাছে লাগে উনি কিন্তু খুব ভালো একটা অবজার্ভ করেছে যে কি করে আমরা নিয়ন্ত্রণটা ফিরে পেতে পারি, নিয়ন্ত্রণ হারাচ্ছি, এটা নিয়ে কী করা যায়। একটা হচ্ছে আমার আবেগটা, আমি যদি নিজে অবজার্ভ করি যে আমার আবেগটা কি, মনের অবস্থাটা যেটা তৈরি হচ্ছে সেটা আমার যাতে নোটিসে থাকে। অর্থাৎ আমি রেগে যাচ্ছি, আমি খুশি হয়ে যাচ্ছি, আমি কৃতজ্ঞ বা আমি ক্ষুব্ধ, নিজের আবেগটা যাতে আমরা নোটিস করতে পারি। এই নোটিস উনি যদি এটা শুরু করে, নিজের আবেগটা নোটিস করা, মানে আবেগ বলতে তুমি মেন করছো আমি কি রেগে গেছি নাকি আমি কি কষ্ট পেলাম নাকি, বা আমি খুশি কিনা, আমি হ্যাপি কিনা, সবই আবেগ। হ্যাঁ, খুশি আর হ্যাপি তো একই আবেগ হলো। বা আমি দুঃখ পাচ্ছি কিনা, বা আমার মধ্যে কোনো অপরাধ বোধ কাজ করছে কিনা। আবেগগুলো আসলে নামগুলো আমরা জানি না, তো সেটা একটা মুশকিল হয়। কাউকে আবেগের কথা জিজ্ঞেস করলে তুমি এখন কি ফিল করছো, ও না চিন্তাটা বলে। আবেগগুলো না আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে আমরা আবেগের নামও জানি না, এবং আবেগটা জিজ্ঞেস করলে চিন্তাটা বলছি আর কি। ইন্টারেস্টিং হচ্ছে, আমরা যখন প্রথম দিকে অনেক বছর আগে, হয়তো 24 বছর 22 বছর আগে, মানুষ কিন্তু শুধু বডি বলতো। তখন চিন্তা কি করে সে চিন্তা বলতে পারতো না, তখন বলতো এখানে বেদনা, ওখানে বেদনা। কিন্তু এখন অ্যাটলিস্ট চিন্তা বলতেছে। কিন্তু এখন আমাদের একটা চেষ্টা করতে হচ্ছে আবেগ সম্পর্কে এডুকেট করা। সবারই মন আছে, ফিল করছে কিন্তু নাম জানে না, তারপরে সে রিপোর্ট করতে পারছে না। ফিলিংগুলোর নাম আমরা খুব জানি না, বাংলায় খুব একটা ব্যবহারও হয় না। কিন্তু মানে আমি বিষণ্ণ বোধ করছি, এটা কেউ বলছে না, বাট ইংরেজিতে কিন্তু বলছে ডিপ্রেস লাগছে, তাই না? যারা ইংরেজি শব্দ ব্যবহার করে তারা কিন্তু বলছে যে ডিপ্রেস লাগছে, কিন্তু বাংলায় বিষণ্ণ বোধ করছি এটা কিন্তু আমরা বলি না। আমরা বলি মন খারাপ লাগছে, সেটা তো আবার চিন্তার মধ্যে চলে যাচ্ছে, তাই না? কাজে এই আবেগগুলো যদি উনি ক্লিয়ার হতে শুরু করে এবং আবেগগুলোর নামগুলো শিখে নেয়, নেটে সার্চ করলেও কিন্তু নাম পাওয়া যায়। তাহলে এই চেতনাটা যে তার মনের মধ্যে কি হচ্ছে সে যখন অ্যালার্ট হবে, তখন তাকে নেক্সট স্টেপ করতে হবে কি, যখনই আমি ক্ষুব্ধ হচ্ছি, যখনই আমি রেগে যাচ্ছি, যখনই আমি প্রচণ্ড রেগে যাচ্ছি, এটা তো একটা সিভিরিটি এদিক ওদিক হয়, ইরিটেশন হচ্ছে, তখন এটা নোটিস করে এখন নিজেকে নিজে সাজেস্ট করবে যে আমি কিন্তু এখন নর্মালি রিয়্যাক্ট করার কথা, আমি এই মুহূর্তে চেষ্টা করবো রিয়্যাক্ট না করতে। অনেকটা এরকম যে যখন আবহাওয়ার বিপদ সংকেত আসে তখন জেলে নৌকাগুলো সমুদ্রের উপকূলের কাছে থাকে, অর্থাৎ বের হয় না। ওইরকম উনি যখন দেখবে ক্ষোভ এসে যাচ্ছে, রাগ এসে যাচ্ছে, তখন উনি কথা বলা দরকার বলে কবে কন্ট্রোলড রেসপন্স করবে, তখন কিন্তু এটা একটু সময় নেওয়া যাতে করে আবেগটার মানে পরিমাণটা একটু কমে যায় আর কি। ততক্ষণে আমরা একটা ফোন নিচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনছি আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, বললাম তো। জি আমি আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমার মেমোরি অনেক বেশি শার্প, আমি কোনো কিছু ভুলি না। আচ্ছা, এখন প্রবলেমটা হচ্ছে আমার আশেপাশের যত মানুষ আপনার এদের কার্যকলাপ আমি সত্যি কথা থেকে কিছু বুঝতে পারি না। আমি খুব স্ট্রেট চলি, আমি খুব সহজ মানুষ আপনার। আমি পেট পুষ বা সম্পর্কের অনেক কিছু বুঝি না। আমার আশেপাশের মানুষদের কারণে গত 2 বছর আমার উপর যথেষ্ট সমস্যা না। আর এখানে একটু বলে রাখা ভালো যে আমি ছোটবেলা থেকে খুব অসুস্থ। আমার মৃগী রোগ ছিল, আমার ডায়াবেটিক্স আছে, এত কিছু পর আমি জীবনটাকে নিয়ে লড়াই করে যাচ্ছি। মানে যেটাকে বলে না, আমি হতাশায় ভুগি না, আমার আত্মহত্যা করার প্রবণতা বা কোনো কিছু আমার মাঝে নেই। দৈনন্দিন জীবনে আমি সবার সাথে খুব হাসি মুখে ভাবেই চলি এবং খুব ভদ্রভাবে ব্যবহার করার চেষ্টা করি সবসময়। এখন আমার সমস্যাটা হচ্ছে যে প্রথম সমস্যা হচ্ছে আমার উপরে যে একটা ঝড় গিয়েছিল গত বছর, বিশেষ করে 2023 সাল আপনার, একটা তুচ্ছ বিষয় নিয়ে আমাকে আমার জীবনে শুধু আমার মাই আছে, মার বাইরে আমি পৃথিবী বলতে আমার কোনো কিছুই নেই। আচ্ছা, তো সত্যি কথা থেকে আমার ছোট ভাইয়ের বউ চক্রান্ত করে আমাকে আমার মার থেকে অলমোস্ট 3 মাস আলাদা করে রেখেছিল। আচ্ছা, এবং অনেক কিছু ঘটিয়ে ফেলেছে ওরা, যেটা আমার জীবনে অনেক বেশি সমস্যা হচ্ছে এবং আমি ওই ট্রমাটা থেকে বের হতে পারি না। অর্থাৎ ওদের করা অসম্ভব বাজে ব্যবহারগুলি প্রতিটা মুহূর্তে আমার চোখের সামনে ভেসে আসা।
আচ্ছা, ছবির সত্যি মতো, ছবির মতো রয়ে গেছে মাথায়। জি, এটা আমার ছোটবেলা থেকে আমার এমন অভ্যাস, আমি ক্লাস 2 তে থাকতে কোন কাপড় পরেছি বা আমার টিচার কি করেছে আমার এখনো সেটা মনে পড়ে। আই হ্যাভ ওয়ান কাইন্ড অফ ফটোজেনিক মেমোরি। তো ওইসব কিছু ভুলতে পারি না, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আমি এভাবে কিন্তু খুব শান্ত, কারোর সাথে ঝগড়া করা বা কথা বলা, সমালোচনা করা এসব থেকে আমি অনেক দূরে থাকি সব সময়। কিন্তু আমার আশেপাশের মানুষ, বিশেষত আমার 3-4 বন্ধু, আমার ভাইয়ের বউ, আমার মা, তাদের নেওয়া ভুল সিদ্ধান্তের সম্পূর্ণ সাফারটা আমাকে করতে হচ্ছে একা। আচ্ছা, অর্থাৎ তারা প্রতিবার একটা ভুল সিদ্ধান্ত নেয় এবং সেটার কারণে সত্যিকার অর্থে আমার 2টা বিয়ে ভেঙে গেছে শুধু এদের ভুল সিদ্ধান্তের কারণে। ওকে, ভুল সিদ্ধান্ত ওরাই নিচ্ছে। এবং এখন এমন একটা প্রবলেম হচ্ছে যে, যেমন ধরুন আমি খুব পাঞ্চুয়াল, সময়মতো কাজ করি, আমি সময়মতো খাই, আর আমার জগৎটা হচ্ছে আমার সংস্কৃতি। আমি বই পড়া বা লেখালেখি করতে আমি খুব পছন্দ করি। এখন সমস্যাটা আমি এত বেশি ভায়োলেন্ট, মানে আমার ভিতরে 2টা সত্তা কাজ করে আমার যেটা মনে হয়। একটা হচ্ছে বাহ্যিক ভাবে আমি খুব ভালো, কিন্তু ভিতরে আমি এত বেশি রিভেঞ্জ নিতে চাই ওদের সবার প্রতি। এবং প্রায়শই যেটা হয়, হয়তো আমি আমার মায়ের উপর বেশি রিয়েক্ট করে ফেলি, প্রচন্ড ঝগড়া হচ্ছে, আমার ভাইয়ের উপর আমি রিয়েক্ট করে ফেলছি, বিকজ হচ্ছে ওদের যে অপমানটা বা ওরা আমার সাথে যেটা করেছে সেটা থেকে আমি বের হতে পারছি। ওকে, সত্যিকার থেকে আমি এটা থেকে বের হতে চাই। যেটা ঘটে গেছে সেটা ঘটে গেছে, কিন্তু আমি পারছি না। আপনার আসলে সত্যিকার অর্থে যেটা আপনার, যেমন আমার যে ওয়াইফ ছিল আপনার, তার সাথে আমার অনেকদিন কথা হলো বিয়ের আগে, সেটা বলেই না যে তার একটা রিলেশন ছিল। সে বিয়ের 2 দিন পর থেকেই সেটা প্রেমিককে ভুলতেই পারে না। আচ্ছা, এভাবে 1 বছর সাফার করার পরে এখন সে সুখে শান্তিতে শত প্রেমিকের সাথেই আছে, আমি জানি না, বাট লাইফ কিন্তু আমারই হেল হয়। এটা দ্বিতীয় 2টো বিয়ে ছিল শুনলাম, এটা কি সেকেন্ড বিয়েটা নাকি প্রথমটা? এটা দ্বিতীয় বিয়েটা। প্রথম বিয়ে তো আরো মিরাকেল ঘটনা আপনার, আমার মানুষ যৌতুক নিয়ে বিয়ে করে, আমি আমার শ্বশুরের টাকা দিতে হয়েছে। শ্বশুরকে টাকা দিতে হয়েছে? জি, আমার শ্বশুরকে আমি 2 লক্ষ টাকা দিয়েছি, তারপর আরো 3 লক্ষ টাকা আমার পরিবারের একটা বড় ব্যবসা প্রতিষ্ঠান ছিল আমার কাজিন, সেখান থেকে আমার শ্বশুর 1 লক্ষ টাকার প্রোডাক্ট নিয়ে যায় আমার নামে, সমিতি থেকে টাকা উঠায় আমার নামে আপনার। তো এইভাবে করতে করতে আমাকে প্রায় 4-5 লক্ষ টাকা ঋণ করে ফেলা। ওটা না জানিয়ে করেছে? হ্যাঁ, ওটা না জানিয়ে করেছে। তারপর আমার মামা শ্বশুরের ব্যাংকের চাকরির জন্য যখন 5 লক্ষ টাকা দাবি করলো আমার কাছে, সেটা না দেওয়াতে আমার বউ চলে যায়। সেটাও আমি বলছি 2014 সালে। আচ্ছা, তারপর আমি দ্বিতীয় বিয়ে করি 2022 সালে। এবং ঠিক 6 মাস 7 মাস পর থেকে এই এক প্রেম কাহিনী, তার তুমি বেরিয়ে হচ্ছে যে হাইরে ভালোবাসা করলি নৈরাশা, পুরা আমার কিন্তু সেন্স খুব ভালো। এইসব মানে জ্বালাতন, সত্যি কথা বলতে এই আশেপাশের মানুষদের এইসব জিনিস সাফার করতেই আমার কষ্ট হতো। আমার স্বভাবে কিন্তু ভাইলেন্টতা নেই। আমি এগুলো ভুলতে যাচ্ছি। সত্যি কথা বলতে আমি এগুলো ভুলে আমি খুব স্বাভাবিক মানুষ। আর আমি আমার মাকে প্রচন্ড ভালোবাসি, মায়ের প্রতি আমার সব। আমি চাচ্ছি না যে আমার এই পুরনো সব জিনিস, যে ব্যথা, এই আঘাতগুলো জন্য মাঝে মাঝে আমি মায়ের সাথে খুব ব্যাড রিয়েক্ট করে ফেলে আসলে। তারপরে পরে কি খুব খারাপ লাগে, অপরাধ বোধ হয়? আমার অনেক খারাপ লাগে আপনার। আমার মা ছাড়া পৃথিবীর কিছুই নেই। আমার বাবা অনেক কম বয়সে মারা যান। আচ্ছা, আমি সত্যি বলতে কি আমি মা ছাড়া অন্য কিছু ভাবি না। ছোট ভাই অনেক ছোট ছিল, এখন বিয়ে করছে, বড় হয়ে গেছে, এগুলো বড় টড় হয়ে এখন সেই আলাদা থাকে। বয়সটা কত চলছে আমার? জি, আমার হ্যাঁ হ্যাঁ is 37 maybe 37 মেবি কেন, বয়সটা পরিষ্কার জানা নেই। অ্যাকচুয়ালি হ্যাঁ 37। ওকে, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে কি ম্যাম, আমি খুবই মানসিকভাবে শক্ত মানুষ। মানে আমি এজ নিয়ে ভাবি না। আপনার আমার লাইফে যে কোনো সমস্যা আসুক আমি ফেস করতে পারি, আমার কোনো সমস্যাই হয় না। এটা কাছের মানুষদের এই ডিসিশন গুলি আমি পারছি না নিতে আসলে আপনার। আর ভাই বোন কি একজন ছোট ভাই শুধু নাকি বোনও আছে? একজন ছোট ভাই আপনার। বাস 2 ভাই না? হ্যাঁ, আমরা 2 ভাই। আপনার ছোট ভাই আমার সাথে থাকেন না, আলাদা থাকছেন। জি, সে বিয়ে করছে, এখন সে বড় শ্বশুরবাড়ি পেয়ে গেছে, আপনার গার্জিয়ান পেয়ে গেছে। মা থাকেন সাথে?
যে আমার সাথে মাই থাকে না। মার সঙ্গেও একটু মাঝে মাঝে মানে কথা কাটাকাটি হয়ে যাচ্ছে? হ্যাঁ, আসলে হচ্ছে কি আপনার মানে কোনো, যেমন ধরুন একটু একটা এক্সাম্পল দিচ্ছি, আমার মনে করেন বাড়ি চেঞ্জ করবে এখন, হ্যাঁ, এই বাড়িটাতে আসতেই হয়েছিল ছোট ভাইয়ের বউয়ের ঝামেলার কারণে। ওরা চাচ্ছিল আমরা একসাথে থাকি, কিন্তু পরবর্তীতে হয়েছে আমার তো সীমিত উপার্জন, তো ওরা ওই বাড়িতে আসে নাই আপনার। বড় বাড়ি নিলাম, বাসা ভাড়া দিতে পারছিলাম না, অনেক সমস্যা ছিল, এগুলো কিন্তু আমি ফেস করি আপনার। ওদিক দিয়ে বইয়ের খরচ ছিল, তো সবকিছু মিলে ওরাই কিছু না কিছু ঝামেলা বাধায়, যার সাফারটা কিন্তু আমাকে আর আমার মায়ের উপর গিয়ে পড়ে। তো হঠাৎ যখন ওই কথাগুলো মনে পড়ে, আমি বিশ্বাস করবো না, আমার না ওই ছবির মতো ভেসে আসে ওদের রিয়েক্ট করা। তো আমার ছোট ভাই শ্বশুর আমাকে অপমান করে, আমার ছোট ভাইয়ের ওয়াইফ আমার সাথে খারাপ ব্যবহার করে, আপনার অযথা ছিল এগুলা। ওরা কিন্তু আমাদের সাথে থাকে না, ওরা ওদের জগৎ নিয়ে আছে। আচ্ছা, একদম শৈশবের যখন থেকে মনে আছে তখনও কিছু ট্রমাটিক মানে ইনসিডেন্ট হয়েছিল কি? সরি ম্যাম, শৈশবেও কিছু ট্রমাটিক ইনসিডেন্ট ফেস করতে হয়েছে? না ম্যাম, শৈশব আমার খুব সুন্দর ছিল আপনার। আমি খুব হেলদি লাইফ লিড করেছি। আব্বু, আমার বাবা ছিল। হ্যাঁ, আমার বাবা যখন মারা যায় আপনার, আমার প্রথম ধাক্কাটা লাগে আমার বাবার মৃত্যুটা আপনার। কারণ আমি কুমিল্লাতে আমার সেমিস্টার ফাইনাল দিচ্ছিলাম আপনার, আর আমার বাবা ঢাকাতে ছিল, ক্যান্সার ট্রিটমেন্ট করা ছিল। তো আমি জানতাম না যে আমার বাবা মারা গেছে। তো আমার বাবাকে যখন কুমিল্লাতে নিয়ে আসা হচ্ছিল, ওই দিন আমার ফাইনাল এক্সাম ছিল সেমিস্টার, আমার পরিবার বললো যে তুমি বাসায় থাকো, তোমার আব্বু সুস্থ, তোমার আব্বু চলে আসছে। যখন অ্যাম্বুলেন্সটা খুলে ম্যাম, দেন আমি দেখলাম যে আমার আব্বু মারা গেছে। তো ভায়োলেন্স কিন্তু তখন থেকে 2009-10 সাল থেকেই শুরু হয়। আচ্ছা, ওকে। মানে হঠাৎ আপনার তো এমন অনেক ঘটনা আছে, মানে এমন না যে শুধু ভাইয়ের বউয়ের বিষয় আছে, কিন্তু বিশেষত গত 2 বছরে যে ইনসিডেন্ট যাচ্ছে আপনার, সেটা আমার নিতে কষ্ট হচ্ছে। আমি চাচ্ছি এগুলো থেকে বের হবো, যাতে বের হয়ে যায়। আমার কিছু লাগবে না, আমি শুধু আমার মাকে নিয়ে যেভাবে আছি এভাবে, কিন্তু আমি আর আমার মা খুবই সুখের এবং শান্তির জীবন করি। আমার বন্ধুর মতো আপনার, আমার মা বিধবা ছিল, তো 4 বছর আমি পুরা সমাজের সাথে সংগ্রাম করি। আম্মুকে সেই সাদা কাপড় খোলাই, লাল কাপড় জামা কাপড় পরাই, আম্মুকে গান গাইতে মঞ্চ উঠাই, আম্মুকে বাইরে কাজ করতে উদ্যত করি আপনার। আচ্ছা, আমি লড়াই করতে কোনো সমস্যা নাই, লড়াই করা আমার জন্য কোনো ব্যাপার না। ওই যে ধাক্কাগুলো থেকে একটু বের হতে যাচ্ছে, ধাক্কাগুলো থেকে বের হওয়া যাচ্ছে না, একটা ট্রমার মানে ফটোগ্রাফিক মেমোরি গুলো খুব বদার করছে আর কি, তাই তো? জি জি, ওই লাস্ট 2 ইয়ার্স এর এই যে ব্যবহারগুলো, আর সত্যি কথা থেকে আমি খুব রিচ লাইফ লিড করতাম ম্যাম। তো 2022 সালে থেকে আমাদের অনেক ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যাচ্ছে। তো একটু চারদিকে বুঝিনি যে টাকা না থাকলে যা হয়, ফ্যামিলি ফ্রেন্ডস এভরিওয়ান এইগুলো সাফার করা। কি ছিল, ড্রিঙ্কিং হ্যাবিট ছিল? সরি ম্যাম, নো ম্যাম, আমার লাইফে কখনো আমি কখনো অ্যালকোহল তো দূর, আমি স্মোক করি শুধু। আচ্ছা, এর বাইরে আমার কোনো ব্যাড হ্যাবিট বলতে কিছুই নেই ম্যাম। আর্লি মর্নিং উঠি আপনার, রাতে ঘুমাই, খুব ডিসিপ্লিন আপনার। আচ্ছা, মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট, আমি আপনার নাচি, গান করি, অভিনয় করি, আপনার অনেক কর্মকাণ্ডের সাথে জড়িত। ওকে, ভেরি গুড। একটু আমাদের আজকের জন্য প্রশ্নটা কি আমাদের কাছে ম্যাম? ওই যে আমি কিভাবে বের হবো ট্রমাটিক মেমোরি গুলো, কিভাবে আমি একটু এইগুলো থেকে আপনার। ওকে, একটু লাইনে থাকতে হবে। যে প্রশ্ন নেই, তোমারও প্রশ্ন নেই? ওকে, আমাদের অতিথিরা আলোচনা করবে, ওরা বোধহয় প্রশ্নের উত্তর সব পেয়ে গেছে কিনা জানি না, ওদের কোনো প্রশ্ন নেই। ওরা একটু আলোচনা করুক, আমাদের সঙ্গে থাকলে ভালো হয়। আর অনেক অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। এবং আমরা মনে করছি যে এটা আসলে একটা কষ্টকর একটা জায়গা তৈরি হয়েছে আর কি, যে ট্রমার মেমোরিগুলো আমাদেরকে ভীষণভাবে আঁকড়ে থাকে, তো আমরা হাজার চেষ্টা করলেও বেরোতে পারি না। সো আমাদের অতিথিদের কথাগুলো শুনলে ভালো হয়। অনেক ধন্যবাদ। ওকে, কে বলবে? তুমি প্রথম বলতে চাও, বলো। খুব সুন্দর লাগলো, বিশেষ করে উনি যেটা বললো, নাচি গাই, তারপরে খুবই ডিসিপ্লিন লাইফ, কারাতে ব্ল্যাক বেল্ট, মানে এটা তো বটেই, খুবই সুন্দর লাগছে। এটা কমন না, একটা মেল পারসন এত কিছু করে। হ্যাঁ, এবং উনি খুব ভালো ফাইটার, খুব ভালো ফাইটার। ফিমেলরা কি বেশি করে? তুমি মানে আমার কাছে লাগে যে মেল পারসন এত কিছু করে, কারণ যে নাচাটা গাওয়াটা এটা কিন্তু কেমন যেন ফিমেলদের মধ্যে আমি নর্মালি বেশি দেখি আর কি। তো এটা আমার পারসেপশনের ইয়েও হতে পারে। তো এখানে আমি যেটা ফিল করি যে ওনার যেটা মেমোরি,
যেমন উনি যেহেতু ব্ল্যাক বেল্ট, আমি অনুমান করতে পারি যে ওনার ট্রেনিং এর অংশ হিসেবে ওনাকে হয়তো মেডিটেশনও করতে হয়েছিল, আমার যতদূর জানা আছে। কারণ এই ধরনের ট্রেনিং এ কিন্তু মেডিটেশনের একটা পার্ট থাকে। হ্যাঁ, প্রথমে মেডিটেশন করায় আর কি, শুরুতেই করায়। রাইট, উনি যদি ওই মেডিটেশন গুলোর মধ্যে ব্যাক করে আবার যত্ন করে লাইফ প্যাটার্নের অংশ হিসেবে মেডিটেশন করতে শুরু করে, এটা হয়তো তাকে হেল্প করতে পারে। আর আমার কাছে লাগে যে ওনার ভ্যালুসটা কি লাইফের, ওনার অনেকগুলো ভ্যালুস আছে আসলে নিঃসন্দেহে, তাই না? এই ভ্যালুস মানে আমি মনে করি আমি একজন অনেস্ট হতে চাই, আমি মনে করি মানুষ আমাকে খুব একটা বিবেচক লোক মনে করুক, আমি মনে করি এরকম মানুষের একটা চিন্তা থাকে, এটা ভ্যালুস মানুষের। এই ভ্যালুসগুলো ওনার মূল্যবোধটা কি, ওনার লাইফটাকে উনি কীভাবে দেখতে চায় সেটা যদি একটু চিন্তা করে ওনার আচরণগুলো ওইটা অনুযায়ী অ্যাডজাস্ট করতে থাকে, যে আমার ভ্যালুজ এটা, আমি এটা অনেক গুরুত্ব দেই, কিন্তু আমার এখনকার দিনে আমি এটা করতে পারছি না, তাহলে আমার লাইফে একটা চেঞ্জ এনে আমি ওইটার দিকে যাই। এইভাবে করলে আমার ধারণা তাকে একটা হেল্প করতে পারে। আর ছেড়ে দেওয়ার যে টেন্ডেন্সি, ফ্যাটোজেনিক মেমোরির কারণে উনি ভুলতে পারছে না, কিন্তু ছেড়ে দেওয়া বলতে আমি মিন করছি যে আমার মেমোরিটা তো চলে যাবে না, আমার পেইনটাকে আমি ছেড়ে দিতে পারি কিনা, মেমোরি থাকুক মেমোরির মতো, মানে পেইনের ইন্টেন্সিটিটা যাতে কম। এবং এই ছেড়ে দেওয়ার বহু টেকনিক আছে। যেমন এরকম একটা কথা আছে যে আমি ইমাজিন করতে পারি যে আমার এই মেমোরিটা আসছে, তারপরে আমি হয়তো একটা কল্পনা করলাম আমার মেমোরিটা ভাসমান একটা পাতার উপর ছেড়ে দিলাম, স্টিমের মধ্যে দিয়ে স্রোতের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, ফিল করলাম চলে গেল, একটা ইমাজিনেশন এক্সারসাইজ। আবার এমনও হতে পারে আমি হয়তো মানুষকে ক্ষমা করতে পারি, নিজেও ক্ষমা চাইতে পারি প্রতিদিন ডেইলি ভিত্তিতে। আজকের দিনে আমি কে আমার সাথে অন্যায় করলো আমি ক্ষমা করে দিলাম, আমি নিজেও ক্ষমা চাইলাম। যদি ক্ষমা করতে না পারি তখন মনে মনে, আমি কাউকে ডেকে কিছু বলার দরকার না, না যদি ভিতর থেকেও ক্ষমাটা না আসে। আমি এভাবে বলি, আমি যদি বলি যে আমি তোমাকে ক্ষমা করলাম, ভিতর থেকে আসতেছে না, তবু আমি রেগুলার ভিত্তিতে প্র্যাকটিস করলে একটা সম্ভাবনা আছে একসময় ভিতর থেকে আসলেও এসে পড়তে পারে। যতদিন না আসবে আমি একটু ধৈর্য ধরে ওয়েট করি, দেখি কি হয়। এবং একইভাবে আমার অতীতের যে পেইনগুলো, সেখানেও যদি আমি মানুষকে ক্ষমা করতে শুরু করি, আমরা বলি আমরা ক্ষমা যখন করি মানুষকে, আসলে নিজেকেই ক্ষমা করি। কারণ ওই ছোট ভাইয়ের বউ এই খারাপ কথাটা বলছে, যখন আমি এটা ছেড়ে দিব, ছোট ভাইয়ের বউ, ছোট ভাই হয়তো দিব্যি ঘুমাচ্ছে আর আমি কষ্ট পাচ্ছি, বসে বসে রাত্রি যাচ্ছি, দরকার নাই তো। আমি যদি মনে মনে ক্ষমা করে দেই, ওদের ডেকে বলার দরকার নাই, আমার ঘুমটা বেটার হয়ে আসবে। কাজে এই যে মনে মনে ক্ষমা করে দেওয়া, যে লাইফে যত কিছু ঘটুক, অনেক অন্যায় হয়েছে, ঠিক আছে আমি এটা খুবই অন্যায় হয়েছে, কিন্তু কি আর করা, ঠিক আছে আমি ক্ষমা করে দিচ্ছি ভিতর থেকে। যে প্রাচীনকালে এরকম গল্প শোনা যেত না, যে একজনের পরিবারে একজনকে আরেকজন মেরে ফেলছে, সে তাকে ক্ষমা করে দিল। ক্ষমা করে দেওয়া মানে তার পিছনে প্রতিশোধ নেওয়ার জন্য দৌড়াবে না। এই যে ভারমুক্ত হওয়া, অতীতের পেইনগুলো ছেড়ে দিয়ে, সেটা আরেকটা ওয়ে। এরকম আরও অনেকগুলো মানে মেডিটেশন স্ট্র্যাটেজি আছে, যেইভাবে আমরা আস্তে আস্তে মেমোরি মানে বিশেষ করে ইমোশনাল পেইনটাকে আমরা ছেড়ে দিতে পারি। এরপরে আরেকটা জিনিস হচ্ছে, আমার কাছে লাগে যে ফর্মাল সাইকোলজিক্যাল সাপোর্ট আসলে লাগবে। নিজে নিজে তো এতটা পারা যায় না, কারণ ওরা কিন্তু অনেকগুলো স্ট্রেস জমে গেছে, অনেকদিন হয়ে গেছে, আর দুটো ম্যারেজও তো ওয়ার্কআউট করেনি, তো খুবই ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমার ধারণা। কেন যেন আমরা বলি এটা এনমেস্ট, উনি বলছে আমার 3টা বন্ধু আর আমার মা, এদের ভুল সিদ্ধান্তের কারণে আমি সাফার করছি। তো মানুষের কিন্তু আমি কতটুকু করব, আমার ফ্যামিলি কতটুকু করবে, কোন ফ্যামিলি কতটুকু করবে, এই যে রোলগুলো, এই রোলগুলো নিয়েও কিন্তু অনেক সময় রিথিঙ্ক করার দরকার পড়ে। এই জন্যই প্রফেশনাল সাপোর্ট নেওয়া দরকার, যাতে ফিউচারে আবার একই কাণ্ড না হয়। এবং আমি দেখেছি যখন একজন আরেকজনকে বেশি ভালোবাসে, ফলে ঝগড়া বেশি বেড়ে যায়। আমার একজন ক্লায়েন্ট মনে আছে, সে তার মাকে রাত্রিবেলা বের করে দিত বাসার থেকে, একদম যে রাত্রি 1:30টার সময় বাসার থেকে বহিষ্কার। আমি বললাম কেন? বলছে যে আমি আমার মাকে অনেক ভালোবাসি, তার প্রতি অনেক প্রত্যাশা। আমি বললাম অনেক ভালোবাসেন তাই এটা করেন, তাহলে কি ভালোবাসা একটু কমলে ভালো হতো? বলে সেটা তো খারাপ বলেন নাই। পরের সপ্তাহে এসে বলে যে কি অবস্থা? বলছে মাকে আর একদিনও বের করি নাই। তো বের করেন নাই কিভাবে পারলেন? বলে কি ভালোবাসাটা কমিয়ে এনেছি। ভালোবাসা কমানো বাড়ানো কিন্তু আমাদের হাতে না, কিন্তু এটা একটা রূপক অর্থে বলছি। সে যেটা এইভাবে বললো যে আমি যখন বেশি ইনভলভ হব, আমার ডিমান্ড বাড়বে, আমার রাগ বাড়বে। আমি যদি ইনভলভমেন্ট কমাই, তাহলে আমার ডিমান্ড কমবে, রাগ কমবে। কাজে এই জায়গাগুলোতে একটু প্রফেশনাল সাপোর্ট দরকার, সেটাই প্রফেশনাল কাউন্সেলিং, যেটা উনি কোথাও গিয়ে। এবং যে ফটোগ্রাফিক মেমরি হয়ে আছে মাথার মধ্যে, ওটাকেও হালকা করা দরকার আর কি। ওটা কষ্ট দিচ্ছে, ওটা কিন্তু দুই দিকেই খারাপ করে। যেমন মেডিটেশন যখন করে, সেই ভালো করে পারে, এটা কিন্তু হেল্প করবে তখন এই ফটোজেনিক মেমোরি।
সেটাই। কিন্তু এই ফটোজেনিক মেমোরি হার্ম করতেছে, কারণ সে বলছে সব মনে আছে। আমার একটা অনুমান সব মনে নাই, যত নেগেটিভ সেটা বেশি মনে আছে। না, নেগেটিভটা তো নেটওয়ার্কে জমে থাকে, সেজন্যই কষ্ট হয় বেশি। সঞ্জিতা? আমার কাছে যেটা মনে হচ্ছে যে ভদ্রলোকের ফিজিক্যাল হেলথে তো ডায়াবেটিস, এপিলেপসি বলছেন, মেন্টাল হেলথের ব্যাপারটার জন্যই উনি ফোন করেছেন। সোশ্যাল হেলথেও ওনার খুব অল্প সংখ্যক মানুষের সাথে ওনার সংযুক্তি। মূল সমস্যাটা সম্ভবত ওনার স্পিরিচুয়াল হেলথ বা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস যেটা আমরা বলি। একটু বাংলা করে যদি বলেন। হ্যাঁ, আমরা যদি সোজা ভাষায় বলতে পারি বাংলায়, তাহলে অস্তিত্বের সংকটে ভুগছেন ভদ্রলোক। এই অস্তিত্বের 3টা জায়গা থাকে। রিলেশনশিপ উইথ সেলফ, নিজের সাথে নিজের আন্তঃসম্পর্ক, ওনার সেই জায়গাটা অনেকটুকু ভেঙে গেছে। এবং এই গল্পটা কিন্তু অনেক আগেই শুরু হয়েছে, যে হঠাৎ করে দেখলেন বাবা মারা গেছে, তখন থেকে যে শোক সন্তপ্ত, বিরিফমেন্ট, দুটো বিয়ে ভেঙে যাওয়া, এ দুটোও কিন্তু বড় একটা লস, অনেক বড় বড় ধাক্কা, বড় বড় ধাক্কা খেয়েছেন। তাহলে ওনার নিজের সাথে নিজের যে যোগাযোগের সেতু, সেই সেতুটা ভেঙে গেছে, সেটা মেরামত করা দরকার। দ্বিতীয় হচ্ছে রিলেশনশিপ উইথ আদার্স, অন্যদের সাথে যে সম্পর্কটা, সেখানেও কিন্তু উনি অসম্ভব দুঃখ এবং ভয়, এই দুটো ভেতর দিয়ে তিনি যাচ্ছেন। আর নিজের সাথে যে সম্পর্কটা যখন নষ্ট হয়ে যাচ্ছে, তিনি বলছেন আমি ভায়োলেন্ট হয়ে যাচ্ছি, সেখানে কিন্তু ওনার রাগ অনুভূতিটা কাজ করছে। তাহলে রিলেশনশিপ উইথ সেলফের ক্ষেত্রে ওনার রাগটাকে নোটিস করা দরকার, রিলেশনশিপ আদার্সের ক্ষেত্রে ওনার ভয় এবং দুঃখটাকে নোটিস করা দরকার। এবং 3 নম্বর জায়গাটা হচ্ছে বর্তমান অবস্থায় উনি আজকের অনুষ্ঠানের নাম আমি এখন কি করব, এই জন্যই তো ফোন করলেন, যে রিলেশনশিপ উইথ সিচুয়েশন, অবস্থার সাথে উনি না যোগসূত্র তৈরি করতে পারছেন না। তাহলে এইটা যদি হয়, সেই কারণেই কিন্তু উনি বলছেন যে আমার ভিতরে না একটা দ্বৈত সত্তার মতন কাজ করে, বাইরে আমি এমনি ভালো, অনেকটা যেন ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইডের মতন। এই জায়গাটা ভাই যেটা বলছিলেন যে একটু এক্সপ্লোর যদি করা যায় এবং নিজের চোখে আয়নাটা পেশাগত করে, নিজের চোখে আয়নাটা তো ধরা যায় না, সেটা জরুরি। রাগটাকে ওনার ভাষায় প্রকাশের জায়গাটা কিভাবে হতে পারে সেটা দরকার। কারণ আমি আবার ওনার কাছে ফেরত আসবো যে রাগটা কিন্তু আমি ফেলবো, আমাকে পোড়াচ্ছে, তাই এক খণ্ড জ্বলন্ত আগুন আমি কতক্ষণ ধরে রাখবো। কাজেই অন্যকে মাপ করে দেওয়া আমার নিজের জন্য ভালো, কারণ আমার দহন হবে না। আর বিট্রেট ফিল করছেন উনি, চমৎকার একটা কথা বলছিলেন যে হায়রে ভালোবাসা করলি নৈরাশা। এই যে একটা গ্লানি বোধ, বিট্রেয়াল ফিলিং, এই যে এর মধ্যে আবার ওনার একটা অর্থনৈতিক লস চলে গেল, এই টোটাল জায়গাটাতে না ওনার মনের কোনো শুশ্রূষা হয়নি। এই শুশ্রূষার জায়গাটার জন্য একটু পেশাগত সাহায্য নেওয়াটা জরুরি। সেটাই। আর যেটা হচ্ছে যে মানে হয় না যে ওই ফটোগ্রাফিক মেমোরি, তো যার জন্য আরো ভুলতে পারছে না আর কি। মানে আমাদের অনেকে আছে না যে আমরা হয়তো ছবির মতো মনে করছি না। আর আরেকটা কথা আমার কাছে মনে হচ্ছে, জাস্ট আমার পক্ষ থেকে বলতে চাইছি, সেটা হচ্ছে ভোলার চেষ্টা করাটা এটা একেবারেই মানে একদমই মানে কোনো চেষ্টার, এই চেষ্টা ব্যর্থ হবে। হ্যাঁ, যে আমরা ভুলতে চাই বারবার, যত বেশি ভোলার কথা বলছি ততই কিন্তু তাকেই মনে করছি, বা যে ঘটনাটা ভুলতে চাচ্ছি যে ওটা আমি ভুলতে চাই, ততবার কিন্তু ঘটনাটা আমার মাথায় আবার চলে আসছে। সো ভোলার চেষ্টা করাটা বৃথা হয় বলে ভোলার চেষ্টা থেকে বিরত রাখতে হবে নিজেকে, সেটা জাস্ট আমার পক্ষ থেকে অ্যাড করা। সো মানে সুন্দর কথা, খুব সুন্দর গুছিয়ে বলেছে। মানে হয় না যে খুবই সে সচেতন, এবং মানে এরকম সচেতনভাবে কেউ যদি আমাদেরকে বুঝতে সাহায্য করে, আমাদের জন্য অনেক সহজ হয়ে যায় কাজটা আর কি। সবাই করছে, আমাদের অতিথিরা আমাদের যারা কলার আছে তারা সবাই মোটামুটি চেষ্টা করে। তো এখানে একটু বুঝতে সুবিধা হয়েছে আমাদের আর কি, মানে কম্পারেটিভলি। আচ্ছা, আমাদের সময় প্রায় শেষ। ওকে, তাহলে সঞ্জিতা, তুমি যেটা আজকে কভার করতে, যে প্রথমে যেটা কভার করতে পারোনি, একটু শেষ করে ফেলো। আমরা বলছিলাম যে বাউন্ডারিটা কেন দরকার, সেটার 8টা ধরন বলতে যেয়ে আমরা বলছিলাম যে বাউন্ডারিগুলো আস্তে আস্তে বিকশিত হয়, ইভলভ হয়, এবং সেটা সময়ের সাথে সাথে ভাই যেটা বলছিলেন যে মানে সম্পর্কের মধ্যে বাউন্ডারিটা তৈরি হয়, মানে দরকার আছে। এবং বাউন্ডারিটা প্রথম দিনই ধপ করে হয়ে যায় না, এটা বিভিন্ন স্থান, কাল, পাত্র, পরিবেশ, সম্পর্কের বুননে এটা তৈরি হতে থাকে একটা একটা করে। এবং এটার জন্য পার্টনারকে বোঝাটা খুব জরুরি, সেটার জন্য সময় দরকার, কাজে সেটা একদিনে আশা করা যায় না। এবং আবার
প্রথমে প্রেমিক প্রেমিকা ছিলাম তখন বোঝাটা যেরকম, তখন বাউন্ডারিটা যেরকম, স্বামী স্ত্রীর বাউন্ডারিটা কিন্তু আলাদা। আবার যখন বাবা মা হয়ে যাচ্ছে সন্তানের, তখন কিন্তু বাউন্ডারিটা আলাদা। তো বিভিন্ন জীবনের লাইফ ইভেন্টগুলো যখন যখন আসছে তখনও কিন্তু বাউন্ডারিটা পরিবর্তিত হচ্ছে। এবং এই জায়গাটায় যেটা খুব জরুরি দরকার সেটা হচ্ছে ফিডব্যাক নেওয়া। আচ্ছা তোমার কি এরকমটা কি ভালো লাগছে কি লাগছে না, যেটা আপনি বলছিলেন যে আবেগ ফিলিংগুলা, যে আমাদের তো মৌলিক অনুভূতি 4টা, আনন্দ, দুঃখ, ভয় এবং রাগ। কোন কোন কাজে তোমার রাগ হয়? আমার না এই কাজে রাগ হয়। খুব সহজ সরলভাবে যদি আমরা বলতে পারি আমার কোনটাতে কোনটাতে রাগ দুঃখ ভয় হচ্ছে, তোমার কোনটাতে কোনটাতে, এই ফিডব্যাকটুকু দিলেও কিন্তু বাউন্ডারির একটা জায়গা বোধহয় তৈরি হয়ে যায়। আর ডিসকমফর্টগুলো বলা, যে আমার না অস্বস্তি হচ্ছে, তুমি যখন এটা করো, এটা বলো, এটাতে অস্বস্তি হচ্ছে, তখন কিন্তু বিতর্কের জায়গাটা কমে যায়। আচ্ছা যদি বলে আমার খুব অস্বস্তি হচ্ছে, কিন্তু তারপর যদি সে রেগে যায় যে আমার কথা শুনে তোমার অস্বস্তি হবে কেন, আমার কথা তো তোমাকে শুনতে হবে, এরকম অনেক সময় অনেকে রেগে যায় কিন্তু, তাই না? এটা মানে অপর পক্ষের মানে মূল্যায়নের জায়গাটা আসলে ইম্পর্টেন্ট, সে কিভাবে মূল্যায়ন করছে আমার কথাটাকে, মূল্যায়নের জায়গাটা জরুরি। এবং আমরা পাস্ট অতীতের রিলেশনশিপ বলতে যে অনেক সময় এমন কিছু বলে ফেলি যে সেটা আরেকজনের হাতে যেন একটা অস্ত্র তুলে দিচ্ছে, এবং সেটাতে কিন্তু মানে আমার আগের যে ভালোবাসার মানুষটি ছিল সে আমার সাথে অনেক ভালো ব্যবহার করতো, তুমি তো আমার সাথে এটা করে ফেলো, সো একটা কম্প্যারিজনও করে ফেলছি আমরা, আগের ঘটনা বলতে গিয়ে আরেকটা ঝামেলা পাকিয়ে দিলাম। এবং আরো বড় ব্যাপার, বিয়ে কিন্তু দুজনের হচ্ছে না, আমাদের দেশে দুটো পরিবারের হচ্ছে, এবং আমরা এমন কিছু পারিবারিক গোপন কিছু শেয়ার করে ফেলছি যেটা দুই পরিবারও এর মধ্যে কিন্তু যুক্ত হয়ে যে সমস্যাটা আরো বেশি বেড়ে যাচ্ছে। তাহলে আসল কথা হচ্ছে যে সামনের মানুষটি কতটুকু গ্রহণ করতে পারে, তার ধারণ ক্ষমতা কত, সেইটা অনুযায়ী তাকে দেয়া। এবং না হলে বলতেই পারি, কিন্তু তার ওই যে আপনি যেটা বললেন যে চেহারাটা দেখে মনে হবে দূর কেন বললাম, এরপর তো আমি মিউট হয়ে যাচ্ছি, একদমই টেপ লাগিয়ে দিব। কাজেই কেন শেয়ার করছি, কি শেয়ার করছি, এটা শেয়ার করার সুবিধাটা কি, অসুবিধাটা কি, এই বোঝাটা আগে আসলে নিজের চোখে আয়না ধরা দরকার। সেটাই। আমি একটা লাস্ট একটা কবিতা বলবো, কবিতাটা বলে জহির ভাই আমরা কবিতাটা শুনতে চাই। শঙ্খ ঘোষের একটা কবিতা ছিল যে হাতের উপর হাত রাখা খুব সহজ নয়, সারা জীবন বইতে পারাও সহজ নয়, এ কথা খুব সহজ, কিন্তু কে না জানে সহজ কথা ঠিক ততটা সহজ নয়। আচ্ছা, অপূর্ব, খুবই সুন্দর। সহজ কথাটা আসলে ঠিক সহজ নয়। আমার এত কাব্যের পরে তুমি আবার কিছু যদি আর একটু, আমি এক লাইন দুই লাইন বলতে পারি, বেশি বলার কিছু নাই। বিষয়টা এরকম যে এই যে দুজন পার্টনার, দুজন কাপল একত্র হয়েছে, তারা যদি দুটো জিনিস খেয়াল করে, একটা হচ্ছে গণতান্ত্রিক একটা মনোভাব, যে ঠিক আছে আমি যেমনটা চাই তেমনটা ছাড়াও যে কিছু হতে পারে, বা আমি লিডার হব আরেকজন ফলোয়ার হবে, এটা যদি না থাকে, এটা গণতান্ত্রিক মনোভাব, যে আমরা একসাথে, গণতন্ত্র তো আমরা শিখি নাই, কিন্তু শিখতে হবে, রাষ্ট্র হিসেবে তো শিখি নাই, আমাদেরকে পরিবারে গণতন্ত্র আসবে কোত্থেকে? আমরা দুজন মিলেই একটা কাপল, দুজন মিলে একটা ফ্যামিলি, আমরা সেটা লিড করব, বা আরো মানুষ থাকতে পারে, আমাদের টকিং এর একটা সুযোগ থাকবে, এবং আমি একা সব চাপাবো না, এটা একটা মানসিকতা থাকা দরকার। 2 নাম্বার, আমাদের যে ডিফারেন্স অফ অপিনিয়ন হতে পারে, বা আমি যেটা পছন্দ করছি না সেটাও থাকতে পারে, এটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে যে আমরা ডিফার করতে পারি, দুই মনোভাব নিতে পারি, 2 রকম পজিশন নিতে পারি, এটা কিন্তু সেকেন্ড। এই জায়গাগুলোতে আমরা যদি তৈরি করতে পারি তাহলে কিন্তু বাকিটা শেয়ারিং অনেক ইজি হয়ে যাবে। আর যদি আমরা ওই পজিশনটা নিতে না পারি, শেয়ারিংটা ইজি হয় না। যে আমার ওয়াইফ সে কি বলবে না বলবে, এখন আমি হচ্ছে কন্ট্রোলার, তো সে কিন্তু তখন ওই পরীক্ষকের সামনে স্টুডেন্ট যেমন সব বলবে না, সেরকম অবস্থা দাঁড়াবে। তো এটা যদি না হয়, এমন হয় যে না দুজনেই দুজনের কন্ট্রোলার, কেউ কোনো বাড়াবাড়ি করছে না, তাহলে কিন্তু শেয়ারিং অনেক ইজি হয়ে যায়। মানে এই জায়গাতে একটা জিনিসের একটা উপাদান খুব দরকার, সেটা শ্রদ্ধাবোধ। শ্রদ্ধাবোধটা থাকলে কিন্তু তখন এই জায়গাটা অনেক সহজ হয়ে যায়, যে ঠিক আছে আমি তারপরেও মানুষটাকে তো শ্রদ্ধা করি, ওর হয়তো কর্মকাণ্ডকে আমি শ্রদ্ধা করতে পারছি না, কিছু কর্মকাণ্ড গোপনীয় জায়গা কিছু বলে ফেলেছে আমাকে, কিন্তু মানুষটার প্রতি আমি শ্রদ্ধাবোধটা হারাইনি। এটা যদি থাকে পারস্পরিকভাবে, তখন মনে হয় যে
এই জায়গাগুলো হয়তো সহজ হয়ে আসে আর কি, তাই না? এবং আপনি যেটা বললেন সেটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এরকম যে আমি তো সাইকোলজির স্টুডেন্ট ছিলাম, পরে এখন সাইকোলজিস্ট হয়েছি। অনেক দিন লেগেছে আমার এটা বুঝতে যে মানুষ এবং মানুষের আচরণ এক না। আচ্ছা, এটা কিন্তু অনেক মানে আচরণটার সাথে মানুষটাকে একাকার করে ফেলি। একাকার। আমার মনে হচ্ছে এই লোকটা শয়তানি করছে, তার মানে লোকটা শয়তান। আচ্ছা, তার মানে তার বাকি সবকিছুই শয়তান। কিন্তু এই লোকটা একটা শয়তানের মতো আচরণ করেছে, কিন্তু বাকি সবগুলো কিন্তু শয়তান না। এই পার্থক্যটা একজন সাইকোলজি স্টুডেন্ট হয়ে আমার বুঝতে সময় লাগছে। কাজে আমি বুঝি যে মানুষেরও হয়তো সময় লাগে যে এই লোকটা একটা অন্যায় করেছে, কিন্তু গোটা মানুষটাই তো ওইটা না, ওটা ছিল একটা আচরণ। আর মানুষটার মধ্যে আরো অনেক কিছু আছে, আরো অনেকগুলো কোয়ালিটি আছে যেগুলো হয়তো আমি তাকিয়ে দেখছি না, খেয়াল করছি না, তাই না? সো আমরা শেষ করব, সময় শেষ। অনেক অনেক ধন্যবাদ দুজনকে, আবার দেখা হবে আশা করছি সামনে। সুপ্রিয় দর্শক, এবার বিদায় নিতে হচ্ছে। আর আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে যে আমরা এক্স বলা হয় ইংরেজিতে, যে এক্স যাদেরকে আমরা বলি যে আমার হয়তো আগে একটি বিয়ে হয়েছিল এবং সেখানে মানে এক্সের সাথে আমার কীরকম সম্পর্ক ছিল সেটা একটা ব্যাপার থাকে। মানে আমাদের যে মানে এক্স যারা হয়ে যায়, হয়তো আমি আমার পার্টনার বদলাতে পারি বা আমার আগে কোনো ভালোবাসার সম্পর্ক ছিল তার সাথে আমার এখন সম্পর্ক নেই। এই যে অন্য মানে আগে যে সম্পর্কটি শেষ হয়ে গেছে, পরবর্তীতে অন্য একটি সম্পর্ক আমি শুরু করেছি, আমি কি সেই মানুষটির কাছে আবার ফেরত যদি যেতে ইচ্ছে করে আমি কি আসলে যাব কি না? আমার সম্পর্কটি আরেকটি সম্পর্ক অটুট অবস্থায় রয়েছে, আমার যদি ইচ্ছে করে আমার পুরনো সেই প্রেমিকের কাছে বা প্রেমিকার কাছে আমার আবার যেতে ইচ্ছে করছে, আবার কথা বলতে ইচ্ছে করছে বা বন্ধুত্বটা আবার করতে ইচ্ছে করছে, সেটা কি করাটা ঠিক হবে কিনা? আমাদের অনেক সময় হতে পারে যে পেছনটা আমাদেরকে টানে, একটু ডাকে, কিন্তু সেটা কি হবে যখন আমি অলরেডি আরেকটা সম্পর্কে রয়েছি, যখন পেছনের সম্পর্কের সাথে আবার আমরা বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলব কিনা, সেটা করা কি উচিত হবে কিনা, সেটা নিয়ে আগামীতে আলোচনা করব। সে পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।